প্রিয় দর্শক, আবারও আমরা চলে এলাম এমন একটা সংকটময় সময়টাকে একটু প্রাণবন্ত করার জন্য। আপনাদেরকে আমরা কথা দিয়েছিলাম, আপনারা জানেন যে ফটোফি একাডেমি অফ ফাইন আর্ট ফটোগ্রাফি একটি অনুষ্ঠানের আয়োজন করেছে, লাইভ অনুষ্ঠানের আয়োজন করেছে। তার নামও ফটোফি লাইভ। এই লাইভ অনুষ্ঠানের মাধ্যমে আমরা আপনাদের সঙ্গে দেশের একজন স্বনামধন্য প্রসিদ্ধ আলোকচিত্রীকে সংযুক্ত করিয়ে দেই, তার সঙ্গে আড্ডা দেই, তার বিভিন্ন অভিজ্ঞতা আমরা শেয়ার করে নিই। একইভাবে আজকেও আমাদের সঙ্গে একজন স্বনামধন্য আলোকচিত্রী উপস্থিত আছেন। তিনি আমাদের খুবই প্রিয় শাহাদাত পারভেজ ভাই। অঞ্চল ভাই কেমন আছেন? আপনার স্পিকারটা বন্ধ অঞ্চল ভাই। তার মাইকটা সংযোগ আপাতত বিচ্ছিন্ন। একটু আরেকবার দেখেন। তার মাইক কানেক্টেড না বলে জানাচ্ছেন আমাকে। আমি একটু ফোন দিই আপনাকে। ফোনটা ধরেন। অঞ্চল ভাই এই মুহূর্তে মুন্সিগঞ্জে আছেন, একটু টেকনিক্যাল ঝামেলার মধ্যে আছেন তিনি। আমরা দেখছি তাকে আবার 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 সংযুক্ত করার জন্য। প্রিয় দর্শক, ফটোফি একাডেমি অফ ফাইন আর্ট ফটোগ্রাফির এই নিয়মিত আয়োজন আপনারা জানেন যে আমরা করছি। আমরা আবার 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 অঞ্চল ভাইকে পেয়েছি, দেখি আমরা যদি আবার তাকে কানেক্ট করতে পারি। ফোনটা ধরেন। ফোনটা প্রিয় দর্শক, আমরা আগেই সংযুক্ত করে নিয়েছিলাম, সব ঠিকঠাক ছিল, কিন্তু আবার একটু যান্ত্রিক গোলযোগ দেখা দিচ্ছে। ফোন ধরেন। ফোন কই আপনার? ফোন ধরেন। ফোন কোথায় আপনার? ফোন কই? ফোন ধরেন। এখন শুনতে পাচ্ছেন? সুদীপ্ত, এখন শোনা যাচ্ছে আমাকে? হ্যাঁ, এখন শোনা যাচ্ছে। প্রিয় দর্শক, দুঃখিত, আমরা একটু যান্ত্রিক গোলযোগের মধ্যে পড়েছিলাম। আপনি ফোন ধরতে পারতেন, আমি আপনাকে ফোন দিচ্ছিলাম যে এটা কি ঝামেলা হয়েছে এটা বলার জন্য। কোনো অসুবিধা নাই। আচ্ছা, যন্ত্র বড় যন্ত্রণা দেয়। আচ্ছা,
আমরা আবার একটু ইন্ট্রোডাকশনে যাই ছোট করে। সেটা হলো সাদাত পারভেজ, দেশের একজন স্বনামধন্য ফটো সাংবাদিক। বর্তমানে আছেন তিনি দেশ রূপান্তর পত্রিকার ফটো এডিটর হিসেবে। দীর্ঘদিন প্রথম আলোর মতন একটি বড় পত্রিকায় তিনি কর্মরত ছিলেন। এখন তিনি একজন ফটো এডিটর। আমরা অঞ্চল ভাইয়ের সাথে আজকে আড্ডা দিব, কথা বলবো তার বিভিন্ন অভিজ্ঞতা, তার অভিজ্ঞতার ঝুলি খুবই প্রসিদ্ধ। আমি ব্যক্তিগতভাবে জানি, যেহেতু তিনি আমার সাবেক সহকর্মী, আমার বন্ধু, আমার বড় ভাই। তাকে আমি খুব ভালো করে জানি। আমরা একসাথে আন্দোলন করেছি, আমরা একসাথে থেকেছি, একসাথে কাজ করেছি। অঞ্চল ভাই কেমন আছেন? আমি ভালো আছি। সুদীপ্ত, তুমি কেমন আছো? এখন কি লাইভে আপনি করে বলতে হবে নাকি তুমি করে বললেই হবে? তুমি করেই বলবেন অবশ্যই আপনি। না, হ্যাঁ। একটা তো থাকে, ধরো একটা লাইভের একটা একটা তো ধরো কনভেনশনাল কিছু ব্যাপার থাকে যে আপনি করে বলতে হয় হচ্ছে, কিন্তু না তুমি না, আসলে আমার এত প্রিয়, এত কাছের, এত রাইট। হৃদয়ের যে তোমাকে আসলে আপনি করে বললে আমি হয়তো ছন্দপতন হয়ে যাব। না, আমি 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 প্রায় বলি যে অংশগুলোতে হওয়া উচিত খুব প্রফেশনাল, খুবই একেবারে নাম ধরে বলা উচিত নাম। কিন্তু আমার এই অনুষ্ঠানটা সেই ফরম্যাটের না। আমরা একেবারে ঘরোয়া আলোচনা করি। যেহেতু আমরা ঘরে থাকি, ঘরেই আছি সাবধানে থাকার জন্য, এই জন্য আমরা ঘরোয়া আলোচনা, ঘরোয়া পরিবেশে আলোচনাটা করি। এই জন্য আমরা এটাকে খুব বেশি কেতা দুরুস যেটাকে বলে ওটা আমরা করি নাই। অঞ্চল ভাই, আপনি তো আমরা এটা আপনি জানেন যে আমাদের এই অনুষ্ঠানটা খুব গতানুগতিক অনুষ্ঠান আমরা করি না। ভাই, আপনার কাজ কেমন, আপনার অ্যাওয়ার্ড কত, আপনি কিভাবে শুরু করেছেন, এভাবে আমরা শুরু করি না। আমরা একটু ব্যতিক্রম ভাবে শুরু করার চেষ্টা করি আমাদের অনুষ্ঠানটা। অঞ্চল ভাই, আপনি তো বর্তমানে দৈনিক দেশ রূপান্তর পত্রিকায় ফটো এডিটর হিসেবে কাজ করছেন। এই ফটো এডিটরের কাজটা কি বলেন তো আমাদের একটু ডিটেইল বলেন। সারাদিন কিভাবে এই কাজটা করেন, আদৌ কি ফটো এডিটরের দরকার আছে কিনা পত্রিকায়, এই সব মিলিয়ে? আচ্ছা, ব্যাপারটা হচ্ছে যে মানে ফটো এডিটের কনসেপ্ট যে এখন নতুন তা না। ফটো এডিটরের কনসেপ্ট কিন্তু অনেক আগেই ছিল। তার মানে হচ্ছে যে এই যে পোস্টটা, সেটার একটা উপযোগিতাও কিন্তু আছে। ধরো আমাদের দেশে প্রথম ফটো এডিটর হিসেবে পাবেল ভাইকে দৈনিক জনকণ্ঠ নিয়োগ দেয়, সেটা অনেক আগে। ধরো 93 থেকে 95 ওই সময়ের মধ্যে। এখন তো 2020। তো এরপর মানে জনকণ্ঠই কিন্তু ফটো এডিটর পোস্টটাকে প্রথম ক্রিয়েট করেছে। ধরো এইটা ইয়েতে নেই, ওয়েস বোর্ডে ছিল না, এখনো সেভাবে এস্টাবলিশ না। তো পাবেল ভাই প্রথম হলেন, তারপরে আলহাজ জহুরুল হক হলেন, প্রথম আলো শুরু করলেন। হ্যাঁ, একটা সংবাদপত্র ইয়ে করে যে ফটো এডিটরকে একটা আহ, আহ, কি বলে যে একটা আসলে হয় কি যে যে আগে যারা পত্রিকায় ফটোগ্রাফি করতেন তাদেরকে সাধারণত আসলে ফটোগ্রাফারই বলতো, ফটো জার্নালিস্টও কিন্তু বলতো না। তো ধরো 1986 সালের পরে ফটো জার্নালিস্ট বলা শুরু হলো, এবং এই ফটো জার্নালিস্ট শব্দটা দুই ভাগ ছিল। টমসন ফাউন্ডেশন 86 সালের পরে এটা ফটো জার্নালিস্টকে এক শব্দ করে দিয়েছে। তো আগে যে ব্যাপারটা ছিল যে একজন অ্যাপ্রেন্টিস ফটো জার্নালিস্ট হিসেবে তার যাত্রাটা শুরু করতো, তারপর জীবনের শেষে এসে সে সিনিয়র ফটো জার্নালিস্ট পর্যন্ত মানে হতে পারতেন। আর চিফ ফটোগ্রাফার যে পোস্টটা বা চিফ ফটো জার্নালিস্টের যে পোস্টটা, সেটা কিন্তু কোনো অফিসিয়াল পোস্ট না। সেখানে একজন সিনিয়র ফটো জার্নালিস্ট দায়িত্ব পালন করবেন, এজ এ টিম লিডার হিসেবে তাকে চিফ ফটোগ্রাফার বলা হয়। তো পাবেল ভাইয়ের পরে যেটা শুরু করলো সেটা প্রথম আলো শুরু করেছে। প্রথম আলো নাসির আলী মামুন ভাইকে করেছে, তারপরে আরো চেষ্টা করেছে নানাভাবে যে। অঞ্চল ভাই, তো তার মানে আমাদের আমাদের নেটে খুবই ঝামেলা করছে। এটা ঝড়ের কারণে কিনা আমি জানি না, কিন্তু যে অনেকখানি গ্যাপ ছিল। আপনি যদি জনকণ্ঠের কথাটা বললেন যে কারা কারা ছিল, ওর থেকে যদি আরেকবার বলতেন। জনকণ্ঠে প্রথম শুরু করে পাবেল ভাইকে দিয়ে, পাবেল ভাই জনকণ্ঠের প্রথম ফটো এডিটর, তারপরে আলহাজ জহুরুল হক, তারপরে ইয়াসিন কবির জয়, এখন হাসানুজ্জামান তরুণ। এটা তারা তাদের পত্রিকা প্রকাশের পর থেকে তাদের এই ঐতিহ্যটাকে তারা ধরে রেখেছে। প্রথম আলো যেটা মানে করেছিল সেটা হচ্ছে যে নাসির আলী মামুন ভাইকে ফটো এডিটর হিসেবে নিয়োগ দেয়,
তো তুমি জানো যে মামুন ভাই একজন স্বাধীন ফটোগ্রাফার, এবং সারা জীবন উনি চাকরি করতে চান নাই, কিন্তু তারপরও মামুন ভাইকে প্রথমে 1 বছরের চুক্তিভিত্তিক নিয়োগে ফটো এডিটর পোস্টটা দিয়েছেন। কিন্তু যেটা হয় কি যে ফটো এডিটরের যে পোস্টটা, যে আলোকচিত্রী যেই ছবিগুলো তোলেন, তো দিনের পর দিন আমরা দেখে আসছি সেই ছবিগুলো কিন্তু কি বলে যে সিলেক্ট করছেন একজন নিউজ এডিটর বা একজন জয়েন্ট নিউজ এডিটর বা একজন ডেপুটি নিউজ এডিটর বা অ্যাসিস্ট্যান্ট নিউজ এডিটর। তো উনি ছবিগুলো সিলেক্ট করতেন। তো কথা হচ্ছে যে ফটোগ্রাফারই যে ফটো এডিটর হবে ব্যাপারটা এরকম না। মেবি হি ইজ এ ফটোগ্রাফার অর নট, কিন্তু ফটোগ্রাফি সম্পর্কে তার পড়াশোনা থাকতে হবে, মানে ফটো এডিটর হলে যেটা। তবে যিনি ফটোগ্রাফিটা জানেন এবং মাঠে ঘাটে দীর্ঘদিন কাজ করেছেন, তাকে যদি এরকম একটা জায়গায় বসানো যায়, তাহলে হয় কি যে ছবিটার এক ধরনের প্লেসমেন্ট, যে সে বুঝতে পারে যে ঘটনাস্থলে কি ঘটেছিল, ছবিটা ছাপার পরে কি রিয়াকশন হতে পারে, কিংবা ছবিটার অঙ্গহানি হয়ে যাচ্ছে কিনা। বা থাকে না যে মানে ফটো এডিটর যেই কাজটা করে সেটা হচ্ছে যে রিডারের সঙ্গে এবং যে কর্তৃপক্ষ, তাদের মাঝখানে ফটো এডিটর কাজ করেন। যে কারণ ফটো এডিটর জানেন যে কোন ছবিটা আগামীকাল ছাপলে সেটার একটা গুরুত্ব থাকবে, বা এই ছবিটা ভাইরাল হতে পারে, বা এই ছবিটা নিয়ে মানুষের প্রাত্যহিক আলোচনার অংশ হয়ে উঠতে পারে। হুম? সেই বিষয়গুলো বেসিক্যালি ফটো এডিটর ভাবে। এবং আরেকটা ব্যাপার হয় কি যে ফটো এডিটর যে কাজটা করেন সেটা হচ্ছে যে যে একটা ছবি যে 4 কলাম যাওয়া উচিত, সেটাকে টেনে টুনে আসলে 5 কলাম করার কোনো মানে নাই। আবার এরকমও হয় যে একটা ছবি আসলে মানে 5 কলাম ছাপা উচিত, সেটাকে 3 কলাম ছাপলে এটাকে খুবই কি বলে ডাউন ট্রিটমেন্ট হয়। তো তো এগুলো আসলে জানা বোঝার কাজটা ফটো এডিটর করেন। তো না হলে হয় কি যে এমনও দেখা যায় যে একটা ছবি 3 কলাম ছাপলেই এনাফ, কিন্তু আমরা হয়তো 5 কলাম ছেপে ফেলি, বা যেই ছবিটাকে আমার 5 কলাম ছাপা দরকার সেই ছবিটাকে হয়তো আমি 3 কলাম ছাপছি। হ্যাঁ, এখন ব্যাপার হচ্ছে যে একটা পত্রিকা যখন আমরা ছাপি, মানে সংবাদপত্র অফিস তো আসলে একটা 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 যুদ্ধক্ষেত্রের মতো ব্যাপার। প্রত্যেক দিন ঘটনা ঘটে এবং চেঞ্জ হয়ে যায়, যার ফলে হচ্ছে কি ডিসিশন চেঞ্জ করতে হয়। ধরো কোনোদিন দেখা গেল যে সেদিন বিজ্ঞাপনের চাপ বেশি, সেদিন নিউজ টেক্সটের চাপ বেশি। হুম। সেদিন ধরো হয়তো ছবির একটা ব্যাপার থাকে যে ছবিটা, তো সেটা সমন্বয় করে কিন্তু ছবিটা ছাপতে হয়। আবার ধরো এমনও ঘটনা আছে যে ঘটনাও আছে, বিজ্ঞাপনও আছে, কিন্তু সেদিন ছবির গুরুত্বটা অনেক বেশি। তো সেদিন আসলে ছবিটাকে বড় করে ছাপতে হয়, বা যদি বড় করে ছাপা না যায়, আমি হয়তো চিন্তা করলাম যে একটা ছবিকে আমি ফার্স্ট পেজে 5 কলাম ছাপবো, কোনো কারণে ঘটনা বেড়ে গেল বা বিজ্ঞাপন বেড়ে গেল, আমাকে হয়তো ছবিটাকে 3 কলাম ছাপতে হতে পারে। হ্যাঁ, তখন আমার কি করা ব্যাপার? তো আমি যখন একটা 5 কলাম ছবিকে যখন লিড করার জন্য যখন আমি একটা ছবিকে ইয়ে করলাম, তখন হয়তো আমি একটা ওয়াইড অ্যাঙ্গেল ছবিকে আমি হয়তো সিলেক্ট করলাম। কিন্তু যখনই আমার চিন্তা করতে হচ্ছে যে আমি 5 কলাম ছাপতে পারছি না, 3 কলাম ছাপবো, তাহলে কি আমি সেই ছবিটাই ছাপবো, ওয়াইড অ্যাঙ্গেল ছবিটা ছাপবো? আমার মনে হয় সে সময় যে কাজটা করা উচিত, যে ফটোগ্রাফার মানে ফটো এডিটর তখন 3 কলাম ছবিটাই ছাপবেন, কিন্তু মোর ক্লোজ আপ ছবিটা, যাতে সাবজেক্ট অনেক বেশি। হ্যাঁ, তো সেই ডিসিশনটা কিন্তু আসলে ফটো এডিটর নেবেন। কারণ এইটা যদি ফটো এডিটর না থাকে, তখন হয় কি যে একজন স্টাফ ফটোগ্রাফার ওই নিউজ এডিটরের সঙ্গে এই যে তর্ক, এই যে বুঝানো, সেই ব্যাপারটা অনেক ক্ষেত্রেই সম্ভব হয়ে ওঠে না। হ্যাঁ, তো সেটা বোঝানোর জন্য আসলে হয় কি যে বুঝানোর জন্য না, যে কোনো জিনিসকে বুঝাতে, ধরো ধর তোমাকে আমি বুঝাইতে চাই, তাইলে তোমার আমার ভাবনা চিন্তার জায়গাটা কিন্তু একটা সমান জায়গায় থাকতে হবে। যতক্ষণ পর্যন্ত একটা ভাবনা চিন্তার জায়গা সমান জায়গায় না আসে, ততক্ষণ পর্যন্ত কিন্তু ওই জায়গাটাকে আসলে বোঝানো খুব টাফ হয়ে যায়। তখন হয় কি যে একজন নিউজ এডিটরের সঙ্গে কিন্তু একজন স্টাফ ফটোগ্রাফার বা অ্যাপ্রেন্টিস ফটোগ্রাফার বা সিনিয়র ফটোগ্রাফারের কিন্তু একটা গ্যাপ থাকে, সত্যি বলতে যেটা এটা এটা কেউ হয়তো বলে না।
কিন্তু নিউজ এডিটর ইকুইভ্যালেন্ট যদি একজনকে ফটো এডিটর হিসেবে যদি না ইয়ে করা যায়, তাহলে কিন্তু এই ভোকালটাও দাম হয় কি, যেমন ধরো আমি তো 99 থেকে আসলে সংবাদপত্রে নিউজ রুমে কাজ করি। তো একটা জিনিস কিন্তু আমি দেখে আসছি যে যে সংবাদপত্রে আহ, সবাই কাজ করেন, মানে সংবাদপত্র তো একটা আসলে টিম ওয়ার্কের ব্যাপার, তো সবাই কাজ করেন। কিন্তু দেখবে যে একটা পত্রিকায় বিকেল বেলা তুমি যখন যাও, তখন দেখবা যে নিউজ এডিটর, সাব এডিটর, জয়েন্ট নিউজ এডিটর বা অন্যান্য যারা সাংবাদিক আছেন, ডেস্কে যারা কাজ করেন, তাদের ওরা খুব ফ্রেশ, চুলটা আঁচড়ানো, জামাটা আয়রন করা, সবই ঠিক আছে। কিন্তু একজন ফটোগ্রাফার, সে যে সারাদিন কাজ করে গেল, তার উস্কো খুস্কো চুল, চেহারাটা মলিন, এরকমই যেন দেখে আমরা অভ্যস্ত এখন। একজন ফটো জার্নালিস্ট, সে সারাদিন কাজ করে যাওয়ার পরে তার শার্টটা আয়রন থাকবে, এই থাকবে, তার চুলটা আঁচড়ানো থাকবে, সে স্মার্টলি চলে, মানে ফটো জার্নালিজম তো একটি স্মার্ট প্রফেশন, তাই না? তো সে যখন যায় এবং সে যখন খুবই সুন্দরভাবে থাকে, মানে একটা ধারণা হয় যে তুমি কি সারাদিন তাহলে কাজ করো নাই। তো দুদিকেই জ্বালা। তো তার মানে হচ্ছে কি যে একজন, হ্যাঁ, একজন ফটোগ্রাফার যে সারাদিন কাজ করার পরেও সে যে চুলটা আঁচড়াতে পারে, জামাটা সুন্দর করে পরতে পারে, বা কথা বলতে পারে, বা সে লিখতে পারে, বা ধরো সে হয়তো ছবিটা তুলে নিয়ে আসলো, রিপোর্টার হয়তো এই ঘটনাটা জানে না, কিন্তু ফটোগ্রাফার যদি একটু জানাশোনা থাকে বা সে যদি আসলেই পেশাদার ফটোগ্রাফার হয়, তাহলে কিন্তু সে একটা ছোট্ট নিউজ করার মতো কিন্তু রসদও সে নিয়ে আসে। তখন হয় কি যে জিনিসটা জিনিসটা একটা গুরুত্ব তৈরি হয়, যে আমি একটা একটা ঘটনা হয়তো তুললাম, খুব ভালো একটা ঘটনা তুললাম, কিন্তু আমি ইনফরমেশন নিয়ে আসি নাই। তো ইনফরমেশন না থাকলে কিন্তু সংবাদপত্রে এটার আসলে খুব ভ্যালুলেস হয়ে যায়। তো যার জন্যই ফটো এডিটর থাকলে যেই কাজটা করেন সেটা হচ্ছে যে ফটো এডিটরকে নিয়মিত ব্রিফ করেন, কি হতে পারে সেটা হইতে পারে, বা ছবি দেখিয়ে উনি বলতে পারেন যে আগামীকাল এরকম একটা ঘটনা, মানে ফটো জার্নালিস্টের জন্য কিন্তু ব্রিফটা খুব জরুরি, যে পরের দিন কি ছবিটা রিপ্রেজেন্ট করতে পারে। এটাই আসলে বেসিক্যালি ফটো এডিটরের কাজ। এবং ফটো এডিটর যেই কাজটা করেন, সেটা হচ্ছে, মূল কাজটা হচ্ছে যে সংবাদপত্রের পাঠক কি চায় সেটা বোঝা, এবং সেটা যারা পত্রিকা বের করার দায়িত্বে থাকেন তাদের সঙ্গে এই সমন্বয়ের কাজটা করে। বেসিক্যালি এটি ফটো এডিট। দারুণ বলেছেন। আচ্ছা অঞ্চল ভাই, আমরা একটু আপনার কাছ থেকে বিরতি নেই। আপনি একটু আমার ওয়ালে গিয়ে ওখান থেকে যদি আপনি আমাদের এই লাইভটা একটু শেয়ার করে দেন আপনার ওয়ালে, তাহলে আপনার বন্ধুরা দেখতে পারবে সেটা। হ্যাঁ, সেটা আমি যাচ্ছি, সেটা এখনই যাচ্ছি। যান একটু কথা বলি। প্রিয় দর্শক, ওই যে বলছিলাম যে আমাদের এই এই সাক্ষাৎকারের যে সিরিজটা চললো, আজকে আমরা আমরা বোধহয় সম্ভবত 14তম অথবা 15তম আমরা এটা আর করবো না আপাতত। প্রথম মানে ফার্স্ট সিজনে আমরা এই ফার্স্ট সিজনের যে সাক্ষাৎকার গুলো আমরা পেয়েছি বা পাচ্ছি, সেগুলো আমরা একটা এই বই করার সিদ্ধান্ত নিয়েছি। আশা করি আপনারা কোন এক বই মেলায় এই বই পাবেন, যেখানে আমাদের এই যে প্রথম সিজন যাদের আমরা পেলাম এবং যাদের সঙ্গে আমরা আলোচনা করলাম, কথা বললাম, তাদেরকে আমরা ওই বইয়ে তাদের এই কথাগুলো, তাদের এই অভিজ্ঞতাগুলো, আমাদের এই আলোচনাগুলো সেখানে আমরা লিপিবদ্ধ হিসেবে পাবো। প্রিয় দর্শক, আশা করি আমরা কিছুক্ষণের মধ্যে অঞ্চল ভাইকে আবার পাবো। আপনাদেরকে একটু বলে রাখি যে আমি অঞ্চল ভাই বলছি, কারণ হলো গিয়ে এই প্রখ্যাত ফটো সাংবাদিকের একটি ডাকনাম হলো অঞ্চল। সবাই আমরা অঞ্চল ভাই বলে জানি, আর বড়দের কাছে তিনি অঞ্চল বলেই পরিচিত। আর আপনাদের কাছে একটু ক্ষমা চেয়ে নিচ্ছি আমরা, কারণ হলো যে তিনি ঢাকার বাইরে, তিনি মুন্সিগঞ্জে আছেন নিজেদের গ্রামের বাড়িতে, সেখানে তিনি অন্য একজনের মোবাইল দিয়ে আমাদের এখানে সংযুক্ত হয়েছেন। অঞ্চল ভাই কি শুনতে পাচ্ছেন আমাকে? শুনতে পাচ্ছেন? আপনাকে দেখা যাচ্ছে না।
দেখা কি যাচ্ছে এবার? না, দেখা যাচ্ছে না আপনাকে। আপনি কি আপনি কিন্তু কয়েকটা উইন্ডো ওপেন করেছেন আমাদের এই স্ট্রিমইয়ার্ডে। আগেরগুলো যদি একটু লিভ করতেন তাহলে বোধহয় আপনার জন্য সুবিধা হতো যদি পারেন। সেটা হইতে পারে। এবং আমিও হ্যাঁ হ্যাঁ হ্যালো, হ্যাঁ দেখতে পাচ্ছেন? আপনাকে দেখতে পাচ্ছি আমি। আসলে ফোনটা তো অন্যের। হ্যাঁ বললাম আমি এটা এতক্ষণ আমাদের দর্শকদের। হ্যাঁ, এটা 14তম পর্ব আমাদের অঞ্চল ভাই এই ফটোফি লাইভ অনুষ্ঠানের। শুনতে পাচ্ছেন আপনি? আমি তো অনেকের ছবি দেখতে পাচ্ছি, আমি শুনতে পাচ্ছি। আমাকে কি দেখা যাচ্ছে? হ্যাঁ দেখা যাচ্ছে, আপনাকে দেখা যাচ্ছে, শোনাও যাচ্ছে। আপনি আপনি আপনার আপনার দিক থেকে ঠিক আছে, আমরা আলোচনা সামনে নেই। আমি জানি আমি আমাদের এই তো যান্ত্রিক তোমাকে দেখতে পাচ্ছি না। আ, আপনি কয়েকটাতে বোধহয় আছেন। হ্যাঁ, দেখতে পাচ্ছেন এখন? দেখতে পাচ্ছেন? কি করতে হবে বুঝতেও পারছি না, মানে অন্যের ফোন হলে যা হয় আর কি। আচ্ছা, আপনারটা যেটা শুনছি আমরা আমরা কথা কথা চালাই। আমি আপনাকে দেখছি, আপনাকে দর্শকও দেখতে পাচ্ছে। আপাতত হুম আপাতত আপাতত চালাই। আমি যে তোমার ইয়েটা শেয়ার করেছি, এটা কি তুমি দেখতে পেয়েছো? না, ওটা আমার দেখার কোনো সুযোগ নেই। সমস্যা নেই। অঞ্চল ভাই, সেটা হলো যে আপনি তো 98 সালে আসলে ফটো সাংবাদিকতাকে পেশা হিসেবে নিয়ে ওকে, নিয়েছিলেন তাহলে এবং আমরা আলোচনা চালিয়ে যাই আর কি। হ্যাঁ 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 হ্যাঁ, আপনি 98 সালে যোগ দিলেন একটি পত্রিকায়, একটি সান্ধ্যকালীন একটি পত্রিকায়। তারপরে সেখান থেকে তারপরে আপনি প্রথম আলোতে এলেন আর কি। তো ওই যে ওই সময়টা প্রায় ধরেন, আমি যে সময়ের কথা বলছি মানে 98-99 সালের সময়ের কথা, সে সময়ে ঢাকার বা দেশের ফটো সাংবাদিকতার অবস্থাটা কেমন ছিল? আচ্ছা সুদীপ্ত, একটু বলে নেই যে আমি যখনই তোমার কথা শুনছি সেটা কিন্তু আহ, আহ, মানে কেটে কেটে আসছে বা ডাবল সাউন্ড হয়ে যাচ্ছে। ডাবল আবার সাউন্ড হচ্ছে আমি কারণ যখন হলো বলছি তখন হয় কি যে আমার সাউন্ডও বেরিয়ে যাচ্ছে। আমি তো বলছি আপনাকে ডাবল এরকম ডাবল জায়গা হচ্ছে। হলে হয় কি যে কথা বলতে ঝামেলা হয়ে যায়, মানে স্মুথলি বলা যায় না। এটা আমি আপনার ফেসবুকটা খোলা আছে, ফেসবুকটা বন্ধ করতে হবে। ফেসবুকটা হুম কেটে দেন। আপনি শুধু স্ট্রিম ইয়ার্ডে থাকেন, ফেসবুকটা কেটে দেন। যে ফেসবুকটা তো খুলেছিলেন আপনি, হুম ওই ফেসবুকটা কেটে দেন, ফেসবুকের উইন্ডোটা কেটে দেন, তাহলে আপনি ডাবল শুনতে পাবেন ফেসবুকের না। উইন্ডোটা কেটে দিব। ওকে। হ্যাঁ, আপনি আগের মতো আগে যেভাবে ছিলেন ও শুধু ওই উইন্ডোটা খোলা রাখেন। হুম আমাকে কি আমাকে কি শোনা শোনা যাচ্ছে যাচ্ছে সুদীপ্ত? সুদীপ্ত? হ্যাঁ, আমি আপনাকে শুনতে পাচ্ছি, এখন দেখতে পাচ্ছি না। আমি কি আবার আবার তোমার ইয়েতে গিয়ে কানেক্ট হবো নাকি এভাবে কথা বলতে থাকবো? আমি তো ঠিক বুঝতেছি না যে। আপনি 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 হ্যাঁ, আপনি এবার কথা পেয়েছি, বলেন, এবার পরে এবার পেয়েছি, এবার পেয়েছি। পেয়েছেন এবার? হ্যাঁ, এবার হ্যাঁ হ্যাঁ পেয়েছি। হ্যাঁ, পেয়েছি। ঠিক আছে, হ্যাঁ বলেন। এইবার তোমার প্রশ্নটা আবার করো, আমি উত্তর দিই। আরেকবার করি। আবারও ক্ষমা চেয়ে নিচ্ছি, এটা আমাদের দোষ না প্রিয় দর্শক, এটা পুরোপুরি স্ট্রিমইয়ার্ডের বা ফেসবুকের বা ইন্টারনেটের ঝামেলা। সরি। আচ্ছা, আমি বলছিলাম যে আপনি 98 সালে ফটো সাংবাদিকতাকে পেশা হিসেবে গ্রহণ করলেন। তারপরে আপনি 99 সালের দিকে আপনি একটি পত্রিকায় যোগ দিলেন। এই যে 90 এর দশকে কেমন ছিল ফটো সাংবাদিকতার অবস্থাটা তখন? একটু জানতে চাই আপনার কাছ থেকে। আচ্ছা, আমি যখন শুরু করি, আমি আসলে 98 এ ফটোগ্রাফি চর্চা শুরু করি। 99 এ আমি একটা পত্রিকায় জয়েন করি, দেশ বাংলা নামে একটা সান্ধ্যকালীন দৈনিক। এটা বিকাল বেলা বেরোতো। সেই পত্রিকায় আমি কাজ করি এবং সে সময় আমি কাজ করি কিন্তু অ্যানালগ ক্যামেরায়। আমার মনে আচ্ছা। আছে FM2 একটা ক্যামেরা এবং 50 মিলিমিটার একটা লেন্স হুম, হুম, আর 200 মিলিমিটার একটা লেন্স আর একটা ছোট্ট স্পিড লাইট, এটা দিয়ে শুরু করি।
তখন কিন্তু আমরা আসলে কাজ করি ফিল্মে, এবং সে সময়টা সাদা কালো উঠে গেছে। সাদা কালোর ঠিক যে যৌবন সেটা নাই। পত্রিকায় রঙিন ছবি ছাপা হয় এবং আমরা রঙিন ফিল্মের ছবি তুলি। ওকে। কিন্তু আমি ধরো সাদা কালো ছবিও তুলতাম, যেহেতু আমি পাঠশালার স্টুডেন্ট ছিলাম, একটু এক্সপেরিমেন্টের জন্য, কাজের জন্য আমি সাদা কালো ছবি তুলতাম। কিন্তু সংবাদপত্রে সে সময় যারা মানে সংবাদালোকচিত হিসেবে কাজ করে, সে সময় কিন্তু আসলে সাংবাদিকরা, ফটো সাংবাদিকরা কিন্তু অলরেডি কালার ফিল্মে কাজ করে। তো আমরা সারাদিন কাজ করে যেটা করতাম সেটা হচ্ছে যে প্রেস ক্লাবের অপোজিটে একটা ল্যাব আছে, ফিজি কালারের ল্যাব, সেখানে আমরা চলে যেতাম। তো এখন তো ডিজিটাল ক্যামেরার কারণে আমরা হাজার হাজার ছবি তুলে ফেলি। তো রাইট। ওই সময় হয়েছে কি যে এত পত্রিকায় পত্রিকায় তো ফিল্ম দিত না। পত্রিকায় হয়তো মানে এমন ব্যাপার ছিল যে বড় পত্রিকাগুলো বলতো যে একটা ফিল্মে 2 দিন চালাও। হ্যাঁ, ছোট পত্রিকাগুলো হয়তো মানে 3 দিন 4 দিন চালাতে বলতো। তো রাইট। 36টা ফিল্ম 4 দিন চালাতে হবে। তুমি দেখো যে 36টা ফিল্মকে যদি 4 দিন চালাতে হয়, তাকে কি পরিমাণ মানে ফিল্ম বাঁচাতে হয়। তো সেই কারণে কি করতো যে ফটো জার্নালিস্ট ওই ফিল্মের মধ্যে আবার একটা লিড লাগাতো। লিড মানে হচ্ছে যে একটা ওই যে বাড়তি ফিল্ম ইয়ে করে এটার মধ্যে কসটেপ লাগিয়ে ফিল্ম বাঁচানোর একটা ব্যাপার ছিল, অনেকেই এটা করতেন। তো এতে কিন্তু অনেক সময় হাসির ঘটনা আছে। তো ফিল্ম বাঁচাতে গিয়ে একবার হলো যে মানে ফটো সাংবাদিক মানে যেটা হয় যে তুমি যখন এই ফিল্মটা ডেভেলপ করার জন্য যাবা, তখন একটা কি বলে যে একটা বক্সের ভিতর, একটা ব্ল্যাক বক্সের ভিতর ঢুকাতে হতো, যেখানে হাত দিয়ে পরে কেটে দিয়ে তোমাকে কেটে এটাকে আবার ভরে এটাকে ডেভেলপমেন্টের জন্য দেওয়া হয়। তো হয়েছে কি একবার যে একজন ফটো জার্নালিস্ট ওইটাকে ওই ফিল্মটাকে কাটতে গিয়ে সে ফিল্মটাকে বাঁচাতে গিয়ে ভুলবশত ক্যামেরার শাটার কার্টেন্সই কেটে ফেলছে। তুমি কি বুঝতে পেরেছো? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। তো তো এরকম ব্যাপার ছিল আর কি, যে ফিল্ম বাঁচানো, ইয়ে করা, নানা কিছু করে। তো আমরা যে শুধু লেবেই করতাম ব্যাপারটা তা না। তো মানে এই ফিজিক্যাল লেবেই করতাম তা না, মানে যখন যেখানে অ্যাসাইনমেন্ট থাকতো আমরা এই যে পদ্মা স্টুডিও এখন যেটা আকাশ ভাইয়ের কালার ল্যাব, কালার প্লাস, সেখানে চলে যেতাম। মানে যেখানে মানে সুবিধা পেতাম সেখানে গিয়ে আমরা প্রথমে হচ্ছে যে ডেভেলপ করতাম, এবং কোনো কোনো সময় প্রিন্ট করতাম। আবার অনেক সংবাদপত্র অফিসে নেগেটিভ স্ক্যানার ছিল, যে ওই শুধু ডেভেলপ করে নেগেটিভটা নিয়ে গেলেই সেখানে আবার স্ক্যান করে সেটাকে পজিটিভ করা যেত। আর তখন না আসলে সে সময়ে ফটো জার্নালিস্ট আসলে গণা যেত। ধরো আজকে তো আমাদের দেশে আসলে কৃতি আলোকচিত্রীর অভাব নাই। আমাদের ধরো আহ, যারা বিভিন্ন আন্তর্জাতিক পুরস্কার পেয়েছে বা যাদেরকে নিয়ে আমরা গর্ব করতে পারি, সেরকম আলোকচিত্রীও এখন অনেক। কিন্তু ওই সময় কিন্তু আসলে মানে ফটোগ্রাফারদেরকে বা ফটো জার্নালিস্ট একদম সত্যি বলতে যেটা গোনা যেত, মানে একদম হাতে গোনা। আমরা যখন ফটো জার্নালিজম শুরু করি, তখন আমরা পেয়েছি রফিকুর রহমান রেকু, পিউ ভাইকে, আজিজ রহিম পিউ, পাবেল পাবেল রহমান, শামসুদ্দিন চারু ভাই। হ্যাঁ, মানে সংবাদপত্রে আসলে গণা যেত। হুম। আর 90-এর আগে আসলে সেভাবে ফটো সাংবাদিকদের যে খুব বেশি আসছে তা না। এটা কিন্তু আসলে বেড়েছে কিন্তু 2000-এর পরে। হুম। আচ্ছা। 2000-এর পরে যেমন পাঠশালায় যারা পড়াশোনা করতো, পিউআই ফটো জার্নালিস্ট আগেই ছিলেন, তারপরে উনি পাঠশালায় পড়তে আসেন। কিন্তু পাঠশালার ছাত্রদের মধ্যে ফটো জার্নালিজমে কিন্তু আসি, আমার ধারণা আমি সবার আগে। হুম। আচ্ছা। তারপর এন্ড্রু বিরাজ সাপ্তাহিক 2000-এ মানে আসলো এজ এ কন্ট্রিবিউটর ফটোগ্রাফার হিসেবে। তারপরে আমার ব্যাচেরই 2 জন ইন্ডিপেন্ডেন্টে কাজ শুরু করলো। মানে এইভাবে কিন্তু, হ্যাঁ, যে ছাত্রদের মধ্যে আমরাই তো, আমরা যখন আসলে
পাঠশালায় পড়ে যখন সংবাদপত্রে কাজ করতে আসছি, তখন যারা সংবাদপত্রের যারা আলোকচিত্রী ছিলেন, তারা অনেকেই আমাদের নিয়ে খুব কনফিউজ ছিলেন যে সংবাদ আলোকচিত্রের যে কষ্ট, যে এই যে রোদ বৃষ্টি ঝড়ের মধ্যে থেকে কাজ করা, তারপরে ওই ঢাকা মেডিকেলে মর্গে গিয়ে লাশের 2 দিন গন্ধ পাওয়ার পরে ওরা চলে যাবে। ওরা তো পড়াশোনা করে আসছে, ওরা পাঠশালা থেকে পড়ে আসছে বা এমনিতে নানাভাবে বিভিন্ন জায়গা থেকে পড়ে আসছে। ওরা আসলে আসছে শখের বসছে, কিন্তু ওই কয়েকদিন মানে ঢাকা মেডিকেলের মর্গে লাশের গন্ধ পাইলে আসলে চলে যাবে। তো আমাদেরকে অনেকে বললো যে তোমরা তো আসছো, তোমরা তো বেশি দিন থাকবা না, মাঠটা নষ্ট করছো আর কি। তো প্রথম প্রথম এগুলো শুনতে হতো এই এই জিনিসগুলা। তো পরে একটা সময় যখন দেখছে যে না, যে আমরা যাই নাই, যেমন ধরো আমি তোমাকে বলতে পারি, নাম না বলি, সে এখন বড় ফটোগ্রাফার, খুব পাওয়ারফুল ফটোগ্রাফার, ক্ষমতাসীন ফটোগ্রাফার। সে সে একটা পত্রিকার ফটো এডিটরও ছিল। তো সে আমাকে বলে যে আপনি এত ভালো লিখেন, আপনি এত ভালো রিপোর্টিং করেন, আপনার ফটোগ্রাফার হওয়ার কোনো দরকার নাই, আপনি লিখেন। হুম। এটা খুবই কষ্টের জায়গা। হ্যাঁ, এটা হয় কি যে রিপোর্টারদের যেটা হয় যে ওরা সংগ্রহ করতে পারে, এবং সংবাদপত্র অফিসে রিপোর্টারদেরই আসলে দামটা আসলে রিপোর্টারদেরই, ফটোগ্রাফারদের আসলে সেভাবে ওভাবে মূল্যায়ন করে না। তো আপনি রিপোর্টারই হন, ইয়ে করেন। আমি বলছি, না, আমি ফটোগ্রাফারই হব। তো পরে যখন আমি প্রথম আলোতে কাজ করছি এবং আমার ছবি নানাভাবে এই আলোচনার অংশ হয়ে উঠছে এবং ছাপা হচ্ছে, ভালোভাবে ট্রিটমেন্ট দেয়া হচ্ছে, তখন আসলে ওই ওই ফটো জার্নালিস্টই আমাকে বললেন যে সাদাত, আপনাকে কেন বলছিলাম, কেন আপনাকে আসলে মানে আহ, উদ্বুদ্ধ করি নাই, কেন জানেন? কারণ তখন যদি উদ্বুদ্ধ করতাম তাইলে আপনি এই লেগে থাকতেন না, এবং আপনি আপনার মধ্যে এই জেদটা কাজ করতো না। আজকে আমি আপনাকে এই বিরোধিতা করেছি বলে আপনার মধ্যে জেদ কাজ করেছে এবং আপনি সফল হয়েছেন। তো আচ্ছা। ব্যাপারটা হয়েছে, যদি কোনোভাবে আমি সফল না হতাম, তাহলে কিন্তু আবার উনিই হয়তো আমাকে বলতেন, বলছিলাম না, এটা কষ্টের ব্যাপার, আপনাদের শোনেন নাই, এইবার রাইট। বুঝেন। তো এই হচ্ছে ব্যাপার আর কি। অঞ্চল ভাই, এই আপনার 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 সঙ্গে পরিচয় মানে সরাসরি পরিচয়ের আগে আপনার সঙ্গে আমার পরিচয় হলো আপনার ছবি দেখে। প্রথম আলোতে যখন আপনার ছবি বড় বড় করে ছাপা হতো, লিড হতো, সেই সব ছবি দেখে। এবং আমি ব্যক্তিগতভাবে মনে করি বাংলাদেশের ফটো সাংবাদিকতার দৃষ্টিকোণ মানে দৃষ্টির দিক থেকে মানে ছবির মানে ফটো সাংবাদিকের তোলা ছবির যে একটা দৃষ্টি, সেটার পরিবর্তনে আপনার ছবির একটা বিশাল ভূমিকা আছে বলে আমি ব্যক্তিগতভাবে মনে করি। আপনি 1999 সালে বোধহয় না সরি আপনি যোগ দিলেন 2001 এর প্রথম আলোতে। প্রথম আলো আজকের প্রথম আলো আর তখনকার প্রথম আলো তো একরকম না। তো সেই সময়ে অবস্থাটা কি, এবং সেই সময়ে আজকে যে একজন একটা শীর্ষস্থানীয় পত্রিকায় রূপান্তর প্রথম আলোর, সেই সময় এই জায়গাটায় আনতে আপনাদের কি ধরনের চ্যালেঞ্জ মোকাবেলা করতে হতো? আচ্ছা, প্রথম যে প্রশ্নটা করেছো সেটা আমি একটু বলি যে আমি যে ছবি তুলি, আমি সবসময় চেষ্টা করেছি যে আসলে আলোকচিত্র হচ্ছে মানবিক সংবেদনশীলতা প্রকাশের সবচেয়ে কার্যকরী একটা মাধ্যম। তো আমি সবসময় চেষ্টা করেছি যে এই সংবাদ চিত্রে কাজ মানে সংবাদ চিত্রী হিসাবে আমি সবসময় মানবিক সংবেদনশীলতাকে আমি আসলে ভেতরে ধারণ করার চেষ্টা করেছি। এবং যতক্ষণ পর্যন্ত তুমি ভেতরেই সংবেদনশীলতা ধারণ না করবা, ততক্ষণ পর্যন্ত কিন্তু তোমার ক্যামেরায় এই সংবেদনশীলতা মানে ধারণ করা সম্ভব না। তুমি যখন ব্যাপারটাকে ফিল করতে পারবে, তখনই কিন্তু আসলে তুমি ওই ক্যামেরায় ওই বিষয়টাকে তুমি ধরতে পারবে। কারণ তোমার ভাবনাটাই কিন্তু ছবি, তুমি যা ভাবো তোমার ভাবনার রিফ্লেকশনটা হচ্ছে কিন্তু ছবি। ধরো, আমি যদি তোমাকে পড়তে চাই, তাহলে কিন্তু তোমার দিকে তাকিয়ে থাকার কোনো দরকার নেই। তাহলে আসলে তোমার ছবিটাকে যদি আমি পড়তে পারি, বুঝতে পারি, আমি আর তোমার ভিতরটাকে একদম আমি পড়ে ফেলতে পারবো। তো যার ফলে হয়েছে কি যে আমি সবসময় চেষ্টা করেছি যে এই ধরো 2001 থেকে 2016 শেষ পর্যন্ত প্রায় 16 বছর আমি আছি, এবং আমি চেষ্টা
করেছি যে মানবিক সংবেদনশীল বা নাড়াচাড়া দিয়েছে, বা ধরো 99 যখন আমি কাজ শুরু করি তখন তো আমাকে কেউ চিনতো না। তো ধরো যারা আলোকচিত্রী, আমরা যারা ছবি তুলি তারা কিন্তু পেছনের মানুষ, তারা সামনের মানুষ না। তো সংবাদপত্রে যে আমাদের ছবিগুলো ছাপা হয় সেখানে কিন্তু শুধুমাত্র ফটো ক্রেডিট হিসেবে আলোকচিত্রীর নামটা ছাপা হয়, তাও সব সময় না। যখন সংবাদপত্র মনে করে যে এই ছবিটা এক্সক্লুসিভ বা নাম দেয়া যায়, তো সেই ছবি ছাপার পরেও যেহেতু অডিয়েন্স ধরো আমার বা আমাদের নামটা জেনেছে, তার মানে হয়তো আমার ছবিগুলো মানুষের মনে দাগ কেটেছিল। হ্যাঁ, সেই কারণে হয়তো চিনেছে। তো এখন ধরো যখন আমরা প্রথম আলোতে কাজ করি তখন প্রথম আলোতে সাংবাদিকের সংখ্যা কম ছিল, প্রথম আলো অফিসটা ছোট ছিল, প্রথম আলো একটা সিএ ভবনের দোতলায় ছিল, তারপরে সিএ ভবনের নিচতলার অর্ধেক, তারপরে পুরোটা। এখন প্রথম আলো অনেক বড় হয়ে গেছে। প্রথম আলোর ফটোগ্রাফি টিমেও অনেক ছোট ছিল, 5-6 জন ফটোগ্রাফার ছিল, এখন সংখ্যায় তো অনেক বেশি, প্রায় 15-16 জন আমি যদি ভুল না করি। তো সময় যত যাচ্ছে পত্রিকাটা বড় হচ্ছে, হুম, পত্রিকার ছবি পরিবেশনের জায়গাগুলো হচ্ছে। একটা ব্যাপার ঠিক সুদীপ্ত, যে যখন আমরা ছবি তুলতাম তখন ফটো জার্নালিস্ট কম ছিল, ছবি আমরা বেশি বেশি ছাপতে পারতাম। এখন তোমাদের মধ্যে হয়তো নিশ্চয়ই অনেক প্রতিযোগিতা হয়, কারণ ফটোগ্রাফার বেশি, সবাই ভালো কাজ করছে। তাদের হয়তো মানে একটা বিষয়ে হয়তো 3 জন কাজ করছে, বড় কোনো ঘটনা ঘটলে। বুয়েটে যখন ঘটনা ঘটলো, আহ, এই যে হত্যাকাণ্ডের ঘটনা ঘটলো, তখন আমি একই সময়ে তোমাদের পত্রিকার 4 জন ফটোগ্রাফারকেও দেখেছি। তো 4 জন কিন্তু প্রাণান্তভাবেই কাজ করেছে যে একটা লিড ছবি ছাপানোর জন্য। তো এর মধ্যেও ধরো মানে প্রতিযোগিতা হয়েছে 4 জনের মধ্যে, যে এই ছবিটা ভালো। হ্যাঁ, নিউজ এডিটর বা তোমাদের ছবি যিনি দেখেন, আহ, উনি এই 4 জনের ছবির মধ্যে যার ছবিটাকে মানে গুরুত্বপূর্ণ মনে করেছেন, ভালো মনে করেছেন, বা পরের দিন সংবাদপত্রে এই ছবিটাকে ছাপা হলে এটা অডিয়েন্স গুরুত্বের সঙ্গে দেখবে, সেই ছবিটা ছাপা হয়। তার মানে একটা প্রতিযোগিতা কিন্তু আছে। কিন্তু আমাদের সময় প্রতিযোগিতা ছিল, কিন্তু এতটা প্রতিযোগিতা কিন্তু ছিল না। হ্যাঁ, ধরো যে ছবি ছাপা যেত, হতো। তবে একটা জিনিস আমার কাছে এখনো মানে লাগে, যে ফটো ক্রেডিটের ব্যাপারটা কিন্তু 2001 সালে যা ছিল, বেশিরভাগ সংবাদপত্রেও কিন্তু এখনো তাই আছে। মানে ফটো ক্রেডিটটা আসলে কোন কারণে যায়, এর কি কোনো নীতিমালা আছে, নাকি আমি আমার পছন্দ হলে বলে আমি দিলাম, বা আমার পছন্দ হলো না বলে আমি দিলাম, মানে কি নিয়মটা কি? তো সেই জায়গায় কিন্তু আমি যেটা ধরো করেছি, ধরো আহ আমাদের পত্রিকাটা আমরা 1.5 বছর ধরে বাজারে আছে, খুবই ছোট সংবাদপত্র, 12 পৃষ্ঠার একটা কাগজ। আমরা চেষ্টা করেছি যে 24 পৃষ্ঠা না করে একটা 12 পৃষ্ঠার কাগজ করব, কিন্তু 12 পৃষ্ঠা মানে 12 পৃষ্ঠা একটা খুবই খুবই কনক্রিট একটা কাগজ। যে আমরা টাইম ম্যাগাজিনের কথা যদি বলি, তো তার তো যে কাগজটা, আর আমাদের দেশে ধর অনেক পত্রিকা করে মানে খুবই অফসেট কাগজে করে, কিন্তু তার মানে তো এই না, মানে টাইম ম্যাগাজিন চলে কিন্তু তার কন্টেন্ট এবং ভিজুয়ালের কারণে, তাই না? একদম। তো আমরা দেশ রূপান্তরও কিন্তু চেষ্টা করেছি যে 12 পৃষ্ঠা করব, কিন্তু 12 পৃষ্ঠা 12 পৃষ্ঠার মতোই করব। কিন্তু দেখো যে সংবাদপত্রে যে পত্রিকার ধরো 20 পৃষ্ঠা বা 24 পৃষ্ঠা, অন্যান্য পৃষ্ঠাগুলো কিন্তু ফিলারই, কিন্তু কিন্তু ধরো 12 পৃষ্ঠায় কিন্তু একটা সুন্দর কাগজ করা যায়। এবং সেখানে আমরা যেটা চেষ্টা করেছি যে ছবি ছবিতে কিন্তু আমরা ক্রেডিট লাইন দেই, এবং প্রত্যেকটা ছবিতে সে ফটো ক্রেডিট মানে ফটো জার্নালিস্টে যাচ্ছে। কেন যাচ্ছে? কারণ ছবিটা কিন্তু ফটো জার্নালিস্ট তুলছেন, এটা কিন্তু তার মেধাস্বত্ব অধিকার, কপিরাইট আইনেই পড়ে যে এটা তার নাম দেয়। অনেক সময় সংবাদপত্র বলে যে তোমার ভালো ছবিটাতে আমরা নাম দিচ্ছি, খারাপ ছবিটাতে তো আমরা নাম দিচ্ছি না। তো সংবাদপত্র কেন খারাপ ছবিটার দায়িত্ব নিবে? যে তুমি সুদীপ্ত কিংবা আমি সাদাত পারবে যে খারাপ ছবি তুলি,
সেই খারাপ ছবিটার মধ্যে তো ক্রেডিট লাইনটা দিয়ে প্রমাণ করা উচিত যে সুদীপ্ত কিংবা সাদাত তাদের খারাপ ছবিটা তোলে। তো হুম। যতক্ষণ পর্যন্ত তুমি আমার এই খারাপ ছবিটার দায়িত্ব না দিবা ততক্ষণ পর্যন্ত কিন্তু আমি খারাপ ছবি তুলতেই থাকবো। আর অথবা 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 কিন্তু খারাপ আমি ছবিটা যদি ছাপবেন না। মনে করি যে এই ব্যাপারটা, তো যার জন্য যে মানে তুমি ফটো ক্রেডিট দাও, তাহলে হয় কি যে ফটোগ্রাফার কিন্তু বা ফটো জার্নালিস্ট কিন্তু যেটা করে, পরদিন সে এত বেশি উদ্বুদ্ধ হয় যে আমি আরেকটা ভালো ছবি তুলি। আরেকটা ভালো ছবি তুলতে চাইলে, যখন আরেকটা ভালো ছবি তোলে তখন কিন্তু আরেকটা ভালো ছবি হয়। এবং তুমি দেখো যে ডেইলি স্টারের উদাহরণ যদি আমরা দেই, যে ডেইলি স্টারে কিন্তু ফটো ক্রেডিট দেয় এবং ছবিটাকে বড় করে ছাপে। অনেক সময় যে সব সব বড়ই যে ভালো আমি তা বলছি না, তাতে হয় কি যে ভালো ভালো ছবি কিন্তু ছাপা যাচ্ছে। বা ধরো দেশ রূপান্তর কিন্তু ধরো এই যে কোভিড বা এই যে ধরো এই করোনার দুঃসময়ে আমরা কিন্তু ছবি ছেপেছি এবং আমরা ক্রেডিট দিয়েছি এবং আমরা কিন্তু নিয়মিত মানে হসপিটালের চিত্রগুলো এবং মানুষের কি কষ্টে আছে, দুর্ভোগে আছে, সেই ছবিগুলো কিন্তু আমরা ছেপেছি এবং আমরা ফটো ক্রেডিট দিচ্ছি। এবং তোমাকে আমি একটা কথা বলতে পারি যে আহ, গত বছর ডিসেম্বরের 20 তারিখে দেশ রূপান্তর আমরা শুরু করেছি এবং আমি ফটো ক্রেডিট দিয়ে গেছি। পরের দিন ওই ফটো জার্নালিস্টের নাম নেই, এরকম মানে অভিজ্ঞতার মুখোমুখি কিন্তু আমি হইনি। এটা খুবই বাহ, এটা মানে এটা 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 আশার এটা কথা। এটা খুবই ভালো ভালো। অঞ্চল ভাই, আপনি আপনার একটা বিশেষ কাজের দিকে কথাটা এগিয়ে নিতে চাই। সেটা হলো যে আপনার 2012 সালে একটি এবং একমাত্র ফটোবুক বেরোলো, শতবর্ষের প্রতীক। এটা আমার খুবই প্রিয় একটা বই। বাংলাদেশ থেকে এমনিতেই ফটো বুক বের হয় না, বা বের হলেও খুব ভালো মানের হয় না। আপনার এটা বেশ ভালো, ওই মানে আমাদের দেশের তুলনায় এটা বেশ ভালো একটি পাবলিকেশন। এবং অদ্ভুত ঘটনা হলো যে একটি মানুষের পোর্ট্রেট পুরো বইটি জুড়ে, এবং ইংরেজি বাংলায় দুটোতে এটা টেক্সটটা করা, এবং সেদিক থেকেও এটা একটা বিশেষ দিক। আমি আমার ক্যামেরার মন নামে একটা বই আছে, সেখানে ছোট্ট করে একটা রিভিউ আছে আপনাকে এই বই সম্পর্কে। এই বইটার গল্পটা একটু আমাদেরকে বলেন, কিভাবে কি হলো এবং কেনই বা একটা লোকের উপরে এবং আপনি এটা করে গেলেন। সেটা তো মানে এই নেটওয়ার্কের কারণে আমি সব কথা বুঝতে পারি নাই, কিন্তু তারপর আমি শানে নজরুলটা বুঝতে পেরেছি। তুমি সম্ভবত আহ শতবর্ষের প্রতীক নামে আমার যে অ্যালবামটা বেরিয়েছে শতবর্ষের সেটা প্রতীক সম্পর্কে কথা তুমি বলছেন। জানতে চেয়েছো, তাই তো? তো সেটা হচ্ছে যে রাইট, রাইট। 2012 সালে আমার একটা পাবলিকেশন হয়, একটা ফটো অ্যালবাম বের হয় যেটার নাম শতবর্ষের প্রতীক। এটা একটা দ্বিবার্ষিক একটা অ্যালবাম, বাংলা এবং ইংরেজিতে বেরিয়েছে। তো এর আগে কিন্তু ধরো একটা এক্সিবিশনও হয়েছে, একটা ব্রুশিয়ারও হয়েছে, কিন্তু এইটার একটা ফাইনালি কারণটা হচ্ছে যে আমি চারুকলার দাদুকে নিয়ে কাজ করেছি আসলে 8 বছর। তো এই 8 বছরে তো আমি আমি তার অসংখ্য ছবি তুলেছি এবং আমি চেষ্টা করেছি যে তাকে একটা ট্রিবিউট করা এবং একটা মানুষের মধ্য দিয়ে কেমন করে বাংলাদেশটাকে রিপ্রেজেন্ট করা যায়, দেখানো যায়, সেটা আমি ছবি তুলেছি এবং এটা একটা এক্সিবিশন হয়েছে এবং একটা ফটো অ্যালবাম হয়েছে। তো সেটা করার কারণে যেটা হয়েছে যে ধরো আমরা বিভিন্ন জন বিভিন্ন বিষয় নিয়ে কাজ করি, কিন্তু ধরো যে একজন ব্যক্তিকে শৈল্পিক সুষমায় উপস্থাপন করে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করার মতো মানুষ কিন্তু আমাদের খুব কম। তো আমি মাঝে মাঝে ভাবি যে কাকে নিয়ে ধরো এরকম একটা ব্যক্তিকে নিয়ে একটা ফটো অ্যালবাম হতে পারে। ধরো বঙ্গবন্ধুকে নিয়ে অনেক কাজ, যেহেতু উনি একটা ক্ষমতার একটা বিশাল জায়গায় ছিলেন এবং আমার ধারণা মতে বঙ্গবন্ধু হচ্ছেন সবচেয়ে ফটোজেনিক একজন মানুষ। এবং যেহেতু তিনি একটা জায়গায় ছিলেন, একটা নেতৃত্বে ছিলেন, বাংলাদেশটা স্বাধীন করার পেছনে ওনার সবচেয়ে বড় অবদান, বিভিন্ন আলোকচিত্রী, সংবাদচিত্রী তার ছবি তুলেছে, তাকে নিয়ে হয়। বা এস এম সুলতান, তাকে নিয়ে নাসরিল ইমামের বই হয়েছে। বা ধরো আরো হতে পারতো, হুমায়ুন আহমেদকে নিয়েও কাজ আছে, নাসরিল ইমাম ভাই তার ছবি তুলেছেন, অনেকেই কাজ করেছেন। আমরা হয় কি যে ক্ষমতাবান মানুষদের এরকম করি। আর কাকে হতে পারতো, ধরো সফা ভাইকে নিয়ে হতে পারতো, ধরো হয়নি। তো কিন্তু দাদুর মতো একটা মানুষ যে রাস্তায় থাকে,
হুম। সে যে ধরো একটা সাবজেক্ট হতে পারে, সেইটা হয়তো কেউ মানে ভাবেনি মানে দাদুকে নিয়ে যে কাজ কেউ করেনি তা না, কিন্তু দাদু কিন্তু বহুল চর্চায় চর্চিত। দাদুকে নিয়ে ধরো ছবি তুলেছে অনেকে, দাদুকে নিয়ে ডকু করেছে, দাদুকে মডেল করেছে। দাদুর ছবি আঁকে নাই এমন কোন শিল্পী কি আছে বাংলাদেশে? এমন কোন জয়নুল থেকে শুরু করে আহ রফিকুন নবী থেকে শুরু করে প্রফেসর জামাল আহমেদ, মানে ধরো চারুকলা প্রতিষ্ঠার পর থেকে 93 পর্যন্ত যারা ভালো ফলাফল করেছেন সবাই তো দাদুকে মডেল করে ছবি এঁকেছেন। তো সেই জায়গায় যেটা হয় যে আহ সবাই কাজ করেছেন বিক্ষিপ্ত ভাবে, কিন্তু দাদুকে নিয়ে যে একটা রেফারেন্স বুক হতে পারে সেটা কিন্তু কেউ করেন। তো আমি যখন এটা করলাম তখন চারুকলার অনেক শিক্ষক কিংবা অনেক শিক্ষার্থী বললো যে দাদু তো আমার সামনেই ছিলেন, আমাদের সামনেই ছিলেন, প্রত্যেকদিন দেখলাম, কিন্তু আমরা কেউ করলাম না, আপনি কোত্থেকে এসে করে ফেললেন, আপনি চারুকলার ছাত্র না, খুব ভালো আইডিয়া। বা ধরো প্রফেসর নজরুল ইসলাম, ইউজিসি যে সাবেক চেয়ারম্যান, উনি, ওনাকে যখন আমি অ্যালবামটা দিলাম তখন স্যার হুম। আমাকে খুবই উৎসাহ দিয়ে বললেন যে সাদাত, আমরা যারা প্যান্ট শার্ট টাই কোট পরি তাদের হুম। গালে তো একটা চড় মেরে গেলা তুমি, যে এরকম একজন রাস্তার মানুষকে যে শৈল্পিক সুষমায় উপস্থাপন করা যায় সেটা কিন্তু তুমি দেখাই দিলা। তো ব্যাপারটা হয়েছে কি যে আচ্ছা। দাদুর জন্য যেটা আমি করেছি, আসলে দাদুকে আমি ভালোবেসেছি। আমার দাদুকে আমি দেখি নাই, আমার দাদুর প্রতি এক ধরনের একটা ব্যাপার ছিল। আবার ধরো ছোটবেলায় অনেকেই অনেক কিছু হতে চায়, আমি আসলে জীবনানন্দ দাশ এবং রবীন্দ্রনাথের কবিতা পড়ে আসলে কবি হইতে চাইছি। তো আমি তো রবীন্দ্রনাথের মধ্যেই আসলে বিভোর ছিলাম। তো আমি আসলে রবীন্দ্রনাথকে সবসময় সার্চ করতাম, হ্যাঁ, এবং ধরো কবি হইতে চাইতাম। তো কবিতা যে লিখি নাই তা না, আমার ধরো 94 সালে আমি যখন ঢাকা কলেজে পড়ি আমার একটা কবিতার বইও বেরিয়েছে, এটা কাউকে বলি না, লজ্জা লাগে। আচ্ছা। কিন্তু আমি দেখলাম যে কবি হওয়া কঠিন, সত্যি মানে কবিতা লেখা সহজ না। যদিও আমরা বলি যে ঢাকা শহরে যত কাক তত কবি, কিন্তু আসলে কবি হওয়া কি সবাই কবি সুদীপ্ত না, সহজ? কেউ কবি। হুম। সুদীপ্ত, তুমি তো নিজে লেখালেখি করো, লেখালেখি কিন্তু এত সহজ ব্যাপার না। আপনার আপনার বা আপনার তোমার একটা লেখালেখির জায়গায়, অঞ্চল ভাই আপনার লেখালেখির জায়গায় আমি আসবো। লেখালেখির জায়গায় আমার প্রশ্ন আছে। আমরা একটু কয়েকটা কমেন্ট নেই, কমেন্ট নেওয়ার পরে আমি আবার আপনার আপনার কাছে ফিরবো। একটা ঝামেলা হচ্ছে, সেটা হলো যে আমাদের ওয়াচ পার্টিতে যে কমেন্ট গুলো হয় সেগুলো এখানে স্ট্রিমইয়ার্ডে দেখায় না, আবার স্ট্রিমইয়ার্ডে যেগুলো আছে এখানে এটা আবার সেখানে নেই। যাই হোক, আমি মুখে মুখে অন্তত বলছি। আমাদের সঙ্গে আছেন এই মুহূর্তে সিরাজুল লিটন, আছেন নেহের সিদ্দিক, উনি লিখেছেন ওকে, বা ভাল লাগছে। যাই হোক, আহ, আহ, সিরাজুল লিটন লিখেছেন আমরা দুজনকে ঠিক দেখছি, ওকে লিখেছেন। ওই যে আমি বললাম যে নেহার সিদ্দিক লিখেছেন বাহ। আচ্ছা। বাহ। সাজ্জাদ হোসেন হার্ড রিয়েক্ট দিয়েছেন, লাভ রিয়েক্ট। ওকে। আর শিশির চৌধুরী লিখেছেন প্রিয় অঞ্চল ভাই। এবার আমি ওয়াচ পার্টি থেকে কয়েকটা বলি। আমাদের পাবনার হাসান মাহমুদ লিখেছেন অনেক গল্প শোনা যাবে আজ। আচ্ছা। মুজাফফর হোসেন ভাই লিখেছেন লেখক, শুনছি দুজন প্রিয় মানুষের কথা। আচ্ছা। শেফালি আক্তার সেতু লিখেছে খুব ভালো, চালিয়ে যান, সাথে আছি। মুনিরুজ্জামান এএফপির ফটো সাংবাদিক, তিনি লিখছেন হাই আমারে কি দেখতে পাচ্ছি, হ্যাঁ আমরা দেখতে পাচ্ছি। আচ্ছা। আচ্ছা, উনি লিখেছেন এটা। আর রঞ্জিত জনি লিখেছেন আমরা দেখছি। আচ্ছা, ওই যে আমরা বলছিলাম দীর্ঘক্ষণ ধরে যে আমাদের ঝামেলাটা হচ্ছিল সেটা। ওকে ভাই ক্ষমা করলাম, উনিও লিখেছেন, আমি যেহেতু ক্ষমা চেয়েছিলাম। মুনির ভাই লিখেছেন এটা। আর মুনিরুজ্জামান ওয়েভ দিয়েছেন একটা। হাসান মাহমুদ আরো লিখেছেন এখানে আলোচনার দারুণ ঝড়, ওইদিকে বাইরে ঝড় শুরু হয়ে গেছে, চলুক চলুক। তিনি একটা ইঙ্গিত করেছেন, আসলে ওটা এই মুহূর্তে বলতে চাই না। আর রাকিবুল হাসান লিখেছেন তোমরা তো থাকবা না, সময় নষ্ট করতেছো, সেটা এখন শোনা গেল শাহাদাত পারভেজ ভাই। বুঝি নাই আমি কথাটা। আচ্ছা, কি তোমরা তো থাকবা না, সময় নষ্ট করতেছো, সেটা এখনো শোনা লাগে শাহাদাত পারভেজ ভাই। আচ্ছা। যাই হোক, আপনি যদি বুঝে থাকেন। হাসান মাহমুদ আরো লিখেছে পেশা হিসেবে ফটো সাংবাদিক বা মফস্বলের ভবিষ্যৎ নিয়ে যদি একটু বলতেন, প্রিয় দুজনের কাছেই প্রশ্ন। ওকে। আমরা 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 ওই আলোচনায় ফিরবো। আমরা একটু আলোচনাটা একটু মোড়টা ঘুরাই। অঞ্চল ভাই, আপনি তো একটা বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ফটোগ্রাফি পড়ানো,
তো এই যে পড়ান, বিশ্ববিদ্যালয়গুলোতে কি ফটোগ্রাফি পড়ানোর ব্যাপারটা কতটা গুরুত্ব দেওয়া হচ্ছে আজকাল? না, আমি বিশ্ববিদ্যালয়ে আসলে যেটা পড়াই, আমি পড়াই তো স্টেট ইউনিভার্সিটিতে। ওখানে ওই সাবজেক্টটার নাম হচ্ছে ফটো জার্নালিজম, নট ফটোগ্রাফি। তো এখন ফটো কিন্তু জার্নালিজম ফটোগ্রাফিও তো, বাংলাদেশের হুম মানে ফটো জার্নালিজম তো তো ফটোগ্রাফি, আমি ওই অর্থ বুঝিয়েছি আর কি, বলেন। হ্যাঁ, মানে ফটোগ্রাফি, হ্যাঁ। এখন যেটা হয়েছে যে বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয় এবং বেসরকারি বিশ্ববিদ্যালয়ে যেটা হয়েছে যে যে ওই ডিপার্টমেন্টে, মানে জার্নালিজম ডিপার্টমেন্টের একটা সাবজেক্টকে ফটো জার্নালিজম কে ইয়ে করা হয়েছে। কারণটা হয়েছে কি যে পৃথিবীটা ভিজুয়াল হয়ে গেছে, হ্যাঁ। এখন আসলে ফটোগ্রাফি বা ফটো জার্নালিজমকে ইগনোর করার কোনো সুযোগ নাই। হুম তো সেই কারণে ধরো যে এইটাকে সামনে নিয়ে আসছে, এবং আমরা অনেকেই ফ্যাকাল্টি হতে পারছি বা ওখানে পড়াতে পারছি। বা হয় কি যে এইটা এক ধরনের আমার কাছে ভালোই লাগে, খারাপ লাগে না। আমি যখন পড়াই তো আমার মনে হয় যে ধরো আমি মাঠঘাটে থেকে যেটা শিখেছি, ধরো রাস্তায় টিয়ারসিল খেয়ে বা বৈরী পরিবেশে থেকে কেমন করে একটা রিপ্রেজেন্টেটিভ ছবি তুলতে হয়, সেই বিষয়গুলোই কিন্তু আমি আসলে ছাত্রদের সঙ্গে কথা বলি। আর ধরো ছবি তুলতে গেলে তো কিছু মানে টেকনিক্যাল জ্ঞান লাগেই। তো সেগুলাই বেসিক্যালি মানে আহ, আহ, অনেকেই আমাকে প্রশ্ন করেন যে আসলে আপনি যে পড়ান তো কেমন লাগে। তো আমি আসলে বলি যে আমি আমি এতদিন দীর্ঘদিন মাঠে ঘাটে থেকে যে অভিজ্ঞতাগুলো অর্জন করেছি, সেগুলোই আসলে আমি এক ধরনের পড়ানোর চেষ্টা করি বা এক ধরনের সিলেবাস তৈরি করেছি। হ্যাঁ, এবং আমার জানা বোঝাগুলাকে যদি ধরো 10 জন 20 জনও মানে লালন করতে পারে, সেটাই বা কম কিসের। হুম, অঞ্চল ভাই, তবে আমি এইটা আমি হ্যাঁ, হ্যাঁ, এটা এটা বুঝলাম, কিন্তু আমি বলতে চাচ্ছি যে এই তো পড়াচ্ছেন আপনারা, তাহলে প্রতিটা বিশ্ববিদ্যালয়তেই ফটো সাংবাদিকতা পড়ানোর কথা, যেহেতু তাদেরও এই সাবজেক্ট রয়েছে। সেই হিসাবে হুম, গুরুত্বটা কি বাড়ছে দিন দিন ফটো সাংবাদিকদের আহ, পড়ানোর, ফটো সাংবাদিকতা পড়ানোর ব্যাপারটা? না, ধরো যে মানে ধরো একজন জার্নালিস্ট, এখন আমরা একজন জার্নালিস্ট তাকেই বলবো যিনি কমপ্লিট জার্নালিস্ট। আচ্ছা। হ্যাঁ, তো ধরো যে একজন রিপোর্টার, আমার মতে তারও কিন্তু আসলে মানে ফটো জার্নালিজমটা বুঝা পড়া উচিত। হ্যাঁ, ধরো সে হয়তো একটা ছবি তুলতে নিউজ করতে গেল, সেখানে হয়তো তার যদি এই ক্যামেরা টেকনিক্যাল জ্ঞান বা ফটো জার্নালিজম এটা জানা থাকে, তাইলে কিন্তু সে ছবিটা তুলে নিয়ে আসতে পারে। কারণ ছবিটা তো ইনস্ট্যান্ট ঘটনাটা ঘটে, তাই না? তো সেখানে ফটোগ্রাফার যাবে, তারপরে ছবি তুলবে, সেই সময় সবকিছু শেষ হয়ে যেতে পারে। তো কমপ্লিট জার্নালিস্ট হতে হলে আসলে সবকিছুই দরকার। তো আমার মনে হয় যে যারা জার্নালিজম পড়বেন তাদের ফটো জার্নালিজমটাও জানা উচিত। আর যারা একেবারেই ফটো জার্নালিজমই করবেন, তাদের জন্য তো পাঠশালা আছে, তাদের জন্য আহ নানা ইনস্টিটিউট আছে। হ্যাঁ, সেখানে যাবেন, সেখানে পড়বেন। কিন্তু আমার মনে হয় যে জার্নালিস্টদেরকেও আসলে ফটো জার্নালিজম বা ফটোগ্রাফিটা জানা খুব দরকার। এবং হয় কি না, যে জানা থাকলে হয় কি, তোমার যদি অনেকগুলো উইন্ডো থাকে স্ক্রিপ্ট, মানে ফটোগ্রাফি মানে কিন্তু শুধুই মাত্র শাটার টেপাটেপি না। হ্যাঁ, এর সঙ্গে তোমার ধরো অনেক আহ, অনেক পড়াশোনার ব্যাপার আছে। হ্যাঁ, ধরো ফটোগ্রাফি করতে গেলে তোমাকে সাহিত্য যেমনি জানতে হবে, তোমাকে সাংবাদিকতা জানতে হবে, তোমাকে নাটকটা বুঝতে হবে, তোমাকে নানা ব্যাপার থাকে আর কি। শুধুমাত্র তুমি যদি টেপাটিপির মধ্যেই থাকো, তাহলে কিন্তু তোমার আসলে ওই সীমানাটা কিন্তু একটা জায়গায় সীমিত থাকে। তো আমার মনে হয় যে দেখবা যে যার যত বেশি উইন্ডো, তার কিন্তু বেশি বেশি আলো যায়। হ্যাঁ, এবং তার দেখবা যে তার চিন্তা ভাবনা করার ক্ষমতাও কিন্তু অনেক অনেক বেড়ে যায়। হুম তো যার ফলে হয় কি যে ওই যে একজন আলোকচিত্রী যখন ছবি তুলে, এবং সেই ছবির দিকে আমরা অনেকক্ষণ তাকিয়ে থাকি, বা বারবার ওই ছবিটার কথা মনে হয়, বা এক্সিবিশনে যদি ছবিটাকে হ্যাং করতে যায়, বারবার ছবিটার কাছে আসি, বা ছবিটাকে মাথায় নিয়ে আমরা বাড়ি যাই। তো তার মানে কি যে ওই যে আলোকচিত্রী যে ছবিটা তুলছেন না, উনি যে শুধু ইনস্ট্যান্ট ক্লিক করে ফেলছেন, ব্যাপারটা তা না। এর সঙ্গে কিন্তু ওনার অনেক পড়াশোনা, জ্ঞান, অনেক ব্যাপার কিন্তু যুক্ত।
সেই কারণেই কিন্তু আমরা এই ছবিটার দিকে বারবার, হ্যাঁ, ওই ওই ছবিটার মধ্যে কিন্তু ফটোগ্রাফারের অভিজ্ঞতাটাও থাকে। অভিজ্ঞতা বলতে আমি সিগনেচারটার কথা বুঝিয়েছি। রাইট। না এই আমি 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 একটু সামনের দিকে এগোতে চাই, আমাদের সময় প্রায় শেষ, কিন্তু আমরা আরো কিছুক্ষণ চালাবো যতক্ষণ পর্যন্ত আমার প্রশ্ন শেষ না হচ্ছে। অঞ্চল ভাই, অনেকেই তো এখন ওই যে যেটা বলছিলেন আপনি, অনেকেই তো এখন ফটো সাংবাদিকতা করতে চায়। আপনি, আমি শিওর যে আমার মতো আপনিও প্রচুর মেসেজ পান, প্রচুর ছেলে মেয়ের আবেদন পান যে তারা কাজ করতে চায়, ফটো সাংবাদিক হতে চায়। আপনি তো নিজেও জানেন একজন ফটো সাংবাদিক হিসেবে এবং একজন ফটো এডিটর হিসেবে যে বাজারটা খুবই আহ, সংকুচিত আমাদের বাংলাদেশের ফটো সাংবাদিকতার বাজারটা। নাকি আপনি অন্য কিছু মনে করেন? কি অবস্থা, ওদেরকে কি বলবেন আপনি? না, এখন একটা কথা তো সত্যি যে ধরো, যে আমরা যদি বাংলাদেশি পার্সপেক্টিভের কথা চিন্তা করি, যে বাংলাদেশের যে অবস্থা, যে বাংলাদেশের মিডিয়ার যে অবস্থা, বাংলাদেশের মিডিয়া তো রুগ্ন ছিল। তো এখন কিন্তু বাংলাদেশের মিডিয়া কিন্তু আসলে মুমূর্ষু হয়ে গেছে। হ্যাঁ, তো যার ফলে কিন্তু এক ধরনের সংবাদপত্রে টানাপোড়েন তৈরি হয়েছে, সংবাদপত্রের ছাঁটাই আছে। ধরো এই করোনা কালেও সংবাদপত্র বন্ধ হয়ে গেছে। ধরো একদিকে তো ছিল রুগ্ন, তারপরে মুমূর্ষ, এরপরে ধরো করোনা কালে আবার নানা টানাপোড়েন তৈরি করেছে। তো সেই কারণে ধরো শুধু ফটোগ্রাফারদের মধ্যে না, সেটা সাংবাদিক, সেটা রিপোর্টার, সাব এডিটরদের মধ্যে টানাপোড়েন তৈরি হয়ে গেছে, যে ধরো ইনকাম না থাকলে সংবাদপত্র কেমন করে চালাবে বা চলবে। হ্যাঁ, তো যার ফলে স্কুইজ করে দিচ্ছে। তো সেইটা একটা ইয়ের জায়গা, ভয়ের জায়গা। কিন্তু আবার এই কথাও ঠিক যে যে আলোকচিত্রী নিজের একটা সিগনেচার তৈরি করতে পারেন বা যোগ্যতা তৈরি করতে পারেন, তার কিন্তু ঠেকে থাকার কথা না। হুম। আর ধরো যারা বাইরে কাজ করেন, তারা তো কাজ করছেনই নানাভাবে, তারা ভালো কাজও করছেন এবং তাদের টানাপোড়েনও নাই। এখন তো অনেক ফটো জার্নালিস্ট আছে যারা চাকরি করতে চায় না, ফ্রিল্যান্স থাকলে নাকি তাদের সুবিধা। হ্যাঁ, মানে চাকরি নাকি এক ধরনের খুঁটার মতো, যে দড়ি দিয়ে টানলে যেরকম তারপরে আহ, নিজের কথাটা স্বাধীনভাবে বলতে পারে না, সংবাদপত্রে এক ধরনের নীতিমালা থাকে। চুপ করে থাকতে হয়। বরং ফ্রিল্যান্স থাকলে সে কোথায় কাজ করবে না করবে, এটার একটা ব্যাপার থাকবে। যেমন ধরো আমাদের এক সাংবাদিক বড় ভাই আছে, মানিক ভাই। তো মানিক ভাই খুব বড় সাংবাদিক, ভালো সাংবাদিক। তো উনি কোথাও কাজ করেন না। তো কিছুদিন আগে দেখা হলো, তো আমি তাকে জিজ্ঞেস করলাম, মানিক ভাই কি করছেন, কোথাও কাজ করছেন? বলে তো আমি ছুটার কাজ করি, বুয়ার কাজ করি। আমি বললাম, সেটা কেমন? তো বললো যে আসলে যেখানে কাজ পাই সেখানেই করি। ছোট বুয়া যেরকম কাজ করে আমিও সেরকম কাজ করি, তাতে ভালোই আছি। এবং মানে সংবাদপত্রে চাকরি করে আসলে মাস শেষে যেই টাকাটা পাওয়া যায়, বরং তার থেকে বেশি পাই। এবং কারো মানে চোখ লাল দেখতে হয় না, ইয়ে দেখতে হয় না, ভালো আছি। তো আলোকচিত্রীর মধ্যেও অনেকে আছেন যে যারা বাইরে কাজ করেন, বিভিন্ন প্রতিষ্ঠানে কাজ করেন, এনজিও তে কাজ করেন, বা আন্তর্জাতিক প্রতিযোগিতাগুলোতে ছবি দেন। তারা যেটা হয় যে ওই জায়গা থেকে তারা যে পরিমাণ সম্মান এবং অর্থনৈতিক ফিডব্যাক পান, তাতে তারা ভালোই আছেন মনে হয়। হ্যাঁ, তো কেউ যদি এইভাবে চলতে পারেন তাহলে আসলে এই চাকরি, যদিও সংবাদপত্রের চাকরি বা ফটো জার্নালিজম চাকরিটা 9টা 5টা না, কিন্তু তারপরেও একটা ব্যাপার থাকে যে ধরো তোমার একটা সময় ভাল লাগছে না, বা তুমি এখন রেস্টে আছো, কিন্তু সে সময় একটা বড় কোনো ঘটনা, বা এখনই যদি একটা ঝড়ের বাইরে নাকি ঝড় হচ্ছে, যদি সেরকম ঝড় হয় তো আলোচিত দিকে চলে যেতে হবে। সে সময় হয়তো তোমার ভাল লাগছে না। হুম। অন্য একজন যেতে পারে, সে কাভার করতে পারে। যদিও ফটো জার্নালিস্ট আসলে এইরকম দুর্যোগের মধ্যেই কাজ করেন বা এইরকম কাজ করতে পছন্দ করেন, কিন্তু তারপরে হয় কি যে সংবাদপত্রে যদি তুমি কাজ করো, যখন তোমার চিফ ফটোগ্রাফার বা চিফ ফটো জার্নালিস্ট তোমাকে বলে, তো তোমাকে কিন্তু সেখানে যেতে হয়, ভালো না লাগা থাকলেও তুমি কাজ করতে মানে যাও। তো সেটা একটা ব্যাপার। তো আর হয় কি যে ফটো জার্নালিস্টদের অনেক সময় যেটা হয় যে সে তো তার নিজের তাগিদে কিছু ছবি তোলে,
আবার ধরো কিছু শিডিউল অ্যাসাইনমেন্টও থাকে, যেটা তুমি জানো সেটা কিছুটা বোরিং, যে বছরের পর বছর একই ছবি ফ্ল্যাশ দিয়ে ছবি তুলতে হচ্ছে। হ্যাঁ, সেই ছবি তুলতে অনেক সময় ভালো লাগে না। তার থেকে বরং একটা সার্চ করে একটা ছবি তোলা, হুম, বা সেই ছবিটাকে আহ সংবাদপত্রে দেখানো। আর সংবাদপত্রে মানুষ ছবি দেখতে চায় কিন্তু নতুন ছবি, বারবার একই রকম ছবি কিন্তু মানুষেরও দেখতে ভাল লাগে না। যারা ছাপে তাদের কতটা ভাল লাগে জানি না, যারা তোলে তাদেরও ভাল লাগে কিনা জানি না, তবে আমার লাগে না। আমার সবসময় চেষ্টা করি যে নতুন নতুন ছবি বা দেখা হয়নি এরকম ছবি দেখানোর বা ছাপানোর। হুম, দেখা ছবি কেন মানুষ বারবার দেখবে? তো অঞ্চল ভাই, তাহলে আপনি কি বলতে চাচ্ছেন যে যারা এখন ফটো সাংবাদিকতা আসতে চাচ্ছে, দেশের পত্র পত্রিকায় না আসাটাই ভালো? না না, তা আমি কিন্তু বলি নাই। যে মনে করবে আচ্ছা। যে আমি ফটো জার্নালিস্টই হব, যে যে ডেডিকেশন নিয়ে আসে যে ফটো জার্নালিস্টই হবে, সে কেন আসবে না? সে অবশ্যই এখানে আসবে, এবং সে কিন্তু তবে তার জায়গাটা দখলই করে নিবে। কারণ তবে সে তার যদি যোগ্যতা স্ট্রাগল করতে সম্পন্ন হবে, লোক এই তো হয়। অনেক। এবং সুদীপ্ত, আমি তোমাকে একটা জিনিস বলি, যে সংবাদপত্রে যেমন ধরো অনেকেই কাজ পাচ্ছে না, আবার দেখো সংবাদপত্রে কিন্তু লোকজনকে খুঁজছেও, যে যারা ভালো কাজ করছে সেই ধরনের মানুষকে কিন্তু খুঁজছে। হ্যাঁ, হুম। সেই ধরনের মানুষ কিন্তু দরকার। এবং অদ্ভুত ব্যাপার হয় কি, যে আমি যখন ধরো দেশ রূপান্তর আহ, পত্রিকা যখন শুরু হয়, তখন কিন্তু আলোকচিত্রী খুঁজেও কিন্তু পাওয়াটা কিন্তু টাফ হয়ে গেছে। ধরো যাদেরকে আমি চাই তারা হয়তো স্টাবলিশ কাগজে কাজ করে, হ্যাঁ, তারা আসতে চায় না। আবার ধরো যারা হয়তো ভালো কাজ করে, তারা হয়তো ভালো কাগজে কাজ করে না বলে বা ভালো অনলাইনে কাজ করে না বলে আমরা জানি না, এরকম টানাপোড়েন কিন্তু তৈরি হয়েছে। কিন্তু কেউ যদি ভালো কাজ করে, তাইলে কিন্তু সেই জায়গাগুলো হয়ে যায় সুদীপ্ত। তুমি তোমার নিজেকে দিয়ে দেখো না, তুমি ভালো কাজ করতা, তোমার তো জায়গা তৈরি হয়ে গেছে। বা তোমাদের এখন যারা ধরো প্রথম আলো একটা হাইয়ার সার্কুলেটেড কাগজ, প্রথম আলোর একটা মান সম্মানও আছে, প্রথম আলোর চাকরি একটা প্রেস্টিজিয়াস একটা ব্যাপার। তো এখন যারা তোমরা যারা ইয়াংরা কাজ করছো, তোমরা তো একটা কি বলে যে একটা পরীক্ষা নিরীক্ষার মধ্য দিয়েই কিন্তু তোমরা সেখানে কাজ করছো এবং সেখানে টিকে আছো, তাই না? তো যারা আসলে যোগ্যতা সম্পন্ন, তাদের কিন্তু কোনো জায়গার অভাব হবে না, আমি অঞ্চল এটা ভাই, বিশ্বাস করি আর কি। আপনি লেখালেখি তো আসলে ফটো সাংবাদিকতার অনেক আগে থেকেই করেন, আমি জানি। আপনার এখন বেশ কয়েকটা বই রয়েছে। আপনার যে জন্মস্থান, আপনার গজারিয়া, তার উপরে বিভিন্ন ঐতিহাসিক বইও যেমন আছে, তেমনি ভাবে ইতিহাসের বইও যেরকম আছে, তেমনি ভাবে আপনার ব্যক্তিগত অনুভূতির জায়গা থেকেও বই আছে। বই তো লিখছেন, আপনি খুব ভালো লেখেন, এটা সবাই জানে। ফটোগ্রাফি নিয়ে আপনার বই নেই কেন? আচ্ছা, মানে ফটোগ্রাফি নিয়ে তো আমার একটা অ্যালবাম আছে, সেটা তুমি জানো। আর আমার যেটা হয়েছে কি, যে আমি প্রথমে মাইক্রোহিস্ট্রি, মানে আমি আমার শেকড়টাকে নিয়ে আমি চেষ্টা করেছিলাম যে যে শেকড়টা আমি নিয়ে লিখবো। তো যার ফলে আমি যখন শেকড়ের সন্ধান করতে যাই, তখন আমার ধারণা ছিল কি যে আমি হয়তো এই 2 বছরের মধ্যে আমি আসলে লিখে শেষ করে ফেলতে পারবো, মানে এটাই আমার মনে হতো। তো আমি আসলে লিখতে গিয়ে দেখলাম কি যে এই শেকড় ধরতে গিয়ে এই শেকড় নানা করতে করতে আসলে আমার 5 থেকে 6 বছর চলে গেছে আসলে আমার শেকড় অনুসন্ধান করে। ধরো আমি যেখানে জন্মেছি সেই জন্মের ইতিহাস লিখতে গিয়ে, সেখানকার মুক্তিযুদ্ধের ইতিহাস লিখতে গিয়ে, আমি যে স্কুলে পড়েছি সেখানকার সেটা লিখতে গিয়ে সেখানে কেমন করে। তো সেখানে আসলে 5-7 বছর চলে গেছে। তো মানে হয় কি যে যে আমি কি এটা শেষ না করে আমি অন্য একটা জায়গায় হাত দিব? মানে আমি সেটা করতে চাইনি। আমি চেষ্টা করেছি যে আমি আসলে কাজটা শেষ করে তারপরে আমি অন্য কাজগুলো আসলে করি। তো যার ফলে আমার প্রথমে মনে হয়েছিল যে আমি 2 বছরের মধ্যে শেষ করে ফেলতে পারবো, কিন্তু আমার করতে গিয়ে 7 বছর কেটে গেছে। তো আমি মোটামুটি আমার শেকড় নিয়ে যা লিখেছি, এখন আমার এই বছরে এসে আমার মনে হয়েছে যে আমার শেকড় নিয়ে আর কিছু লেখার নেই। হ্যাঁ, আমার শেকড়ের কাজগুলো শেষ হয়ে গেছে। তো আমি ধরো এর মধ্যে আমি যেটা করেছি বা কিছু পান্ডুলিপি আমি রেডি করে রেখেছি, সেটা হচ্ছে যে আলোকচিত্র ভাষা, যে ফটোগ্রাফি তো শুধুমাত্র টেপাটিপির ব্যাপার না, এটা বিলঙ্গিং করার ব্যাপার।
আর ধরো যে ফটোগ্রাফি শেখার যে বইগুলো, সেগুলো অনেক সময় যেটা হয় যে সেটা মানে পড়ে এবং ভিতরে ধারণ করতে খুব কষ্ট হয়ে যায়। তো আমি যেটা লিখেছি একদম ধরো গল্পে গল্পে, বা একবার ঢুকে গেলে তুমি শেষ না করে তুমি ইয়ে করতে পারবা না, এটা যেন একটা বিলঙ্গিং এর ব্যাপার হয় আর কি। সেরকম করে একটা লিখে রেখেছি, প্রায় 90% আমার লেখা হয়ে গেছে। সেটা আলোকচিত্র ভাষা। আরেকটা আমি লিখেছি আলো একা গল্প। সেটা হচ্ছে যে আমরা তো ধরো যখন কোনো গল্প উপন্যাস পড়ি তখন একটা আহ গল্পকে পড়ে একটা ভিজুয়ালকে আমি চিন্তা করি। তো সেই জায়গায় আমি যেটা করেছি সেটা হচ্ছে আমার তোলা 50টা ছবি, যেই ছবিগুলো প্রথমে দেখে তুমি এক ধরনের গল্পের ভিতর ঢুকা বা একটা জার্নির মধ্যে ঢুকা। সে আমার ধরো 50টা ছবির মধ্যে যেই ছবিগুলো আমার তুলতে ভালো লেগেছিল, বা আমার ছবিগুলো ধরো মানুষের প্রাত্যহিক আলোচনার অংশ হয়ে উঠেছিল, বা মানুষের মধ্যে নাড়া দিয়েছিল, বা মানুষের মধ্যে এক ধরনের পরিবর্তন করেছিল, বা মানুষের যে জীবনটা যে পরিবর্তন হয়ে যায়, হ্যাঁ। ধরো মানুষটা হয়তো এক ধরনের দুর্ভোগের মধ্যে ছিল, বিপদের মধ্যে ছিল, এই ছবিটার কারণে তার জীবনের আমূল এক ধরনের পরিবর্তন হয়েছে। তো সেই ধরনের ছবি নিয়েও ধরো একটা বই আমি লিখেছি, যেটা আলো একা গল্প। আরেকটা কাজ আমি আসলে করেছি, ধরো যে মুক্তিযুদ্ধের যে ছবিগুলো আছে, জেনোসাইডের যে ছবিগুলো আছে, এগুলো কিন্তু মুক্তিযুদ্ধের ছবি নানাভাবে ছাপা হয়েছে, মানে ছবিগুলো ছাপা হয়েছে, কিন্তু সেই ছবিগুলো যে আলোকচিত্রীরা তুলেছেন, কোন ধরনের জীবন ঝুঁকির মধ্যে উনি ছবিগুলো তুলেছেন, বা ধরো এই স্বাধীনতার 50 বছরে 50টা জেনোসাইডের ছবি নিয়ে কিন্তু সেরকম ছবির গল্প নাই। তো সেটা নিয়েও আমি কাজ করছি। যেমন মুনতাসির মামুন স্যার এখন অসুস্থ, তার যে গবেষণা প্রতিষ্ঠান, উনি আমাকে বলেন যে শাহাদাত, আর কথা বলার সময় নাই, শুরু করে দাও। তো এগুলো হয়ে গেলে আমার ধারণা হচ্ছে যে সামনের বই মেলায় হয়তো পারবো না, এর পরের বছর, মানে এই 2021 তো, 21-এ 22 আসতে পারে, না হলে 22 সালে ধরো ফটোগ্রাফির বই, অ্যালবাম, এগুলা তোমরা পাবা আশা করি। কিন্তু মানে আমি এগুলা করে ফেলতে পারতাম, কিন্তু হয় কি যে আমি যদি এইটা করে আমি যদি আমার শেকড়টাকে ইয়ে করতাম, তাহলে হয় কি যে এক ধরনের ছন্দপতন হতো আর কি, আমার মনে হয়। আমি জানি না অন্যরা কি ভাববে। তো আমি এই বুঝতে পেরেছি। ছন্দপতনটা করতে চাই নাই, হ্যাঁ। কারণ আমি যেই কাজটা যখনই করি সেই কাজটা মনোযোগ দিয়েই করি। তো সেই মনোযোগটা আমি আসলে নষ্ট করতে চাই নাই, হ্যাঁ। হুম, হুম। তো সেই কারণে যদি বেঁচে থাকি, কারণ এখন তো করোনা কাল, দুঃসময়, আমাদের প্রিয় মানুষরা আক্রান্ত হচ্ছে, মরে যাচ্ছে, কে কখন ইয়ে হয়ে যায় জানি না। যদি এই দুর্যোগেও আমরা বেঁচে থাকতে পারি, তাহলে নিশ্চয়ই তোমরা, তুমি, অডিয়েন্স বা যারা ফটোগ্রাফিকে ভালোবাসে, তারা এই বইগুলো মানে পাবা। এবং আমি একটা জিনিস করি সুদীপ্ত, যে ধরো আমার তো 8টা গবেষণা গ্রন্থ। তো আমি যেটা চেষ্টা করেছি যে আমি যতটুকু জানি অতটুকুই লেখার চেষ্টা করেছি, বা যেগুলার দলিল দস্তাবেজ আছে, বা যেগুলার প্রমাণ আমার কাছে আছে, হ্যাঁ। আমি কিন্তু ধরো আমি বানানো গল্প লিখি নাই, এবং আমি আমি এই 8টা বইয়ের একটা লাইনও আমি না জেনে লিখি নাই, বা কনফিউশনের জায়গা থেকে লিখি নাই। আমি এটা বুকে হাত দিয়ে বলতে পারি, এবং বুঝতে কারোর বুঝতে সঙ্গে কথা পেরেছি। না বলে। হ্যাঁ, অঞ্চল ভাই, হ্যাঁ, আমরা 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 প্রায় শেষের দিকে চলে আসছি, কিন্তু আমার প্রশ্ন আরো একটা বাকি, আপনি সংক্ষেপে উত্তর দিবেন। আবার হ্যাঁ। এদিকে কমেন্টও আছে। নারায়ণগঞ্জের জয়কে রায় চৌধুরী জয়দা লিখেছেন যে পারভেজ ভাই শুভকামনা। ওকে। পরের প্রশ্নটা তার হলো জন্য সাইফুল। শুভকামনা, এবং আমাকে যারা দেখছেন তাদের সবার জন্য শুভকামনা দিতে ভুলে গেছিলাম। আচ্ছা, সাইফুল আমিন কাজল লিখেছেন এই সময়ে অনেকেই নিউজে কাজ করতে চায়, সেই জন্য কি করতে হয়, কি করা উচিত, সেই ব্যাপারে কোনো গাইডলাইন পায় না। আপনারা প্রশ্নটা সিনিয়ররা, বুঝি নাই, প্রশ্নটা বুঝি নাই সুদীপ্ত। আমি 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 পরে আপনাকে বুঝাচ্ছি। হ্যাঁ, আপনারা সিনিয়ররা বছরে 2-3 বার 2-3 জন ট্যালেন্টদের প্রমোট করার কথা কি ভাবেন? এই ব্যাপারে আপনাকে এবং আমাকে প্রশ্নটা করেছে, আমি একটু আগে উত্তরটা দেই। সেটা হলো কাজল ভাই, পত্র-পত্রিকায় যাদেরকে আপনারা দেখেন কাজ করতে, ইয়াংদের বিশেষ করে, তারা না কোনো না কোনো ভাবে আমাদের মতন বা অঞ্চল ভাইদের মতন বড় ভাইদের হাত দিয়েই পত্রিকায় যায়। বেশিরভাগ ক্ষেত্রে, একেবারে 90%-এরও বেশিরভাগ ক্ষেত্রে কারো না কারো সুপারিশের মাধ্যমেই যায়।
তার মানে আপনি যে প্রশ্নটা করেছেন সেটার উত্তর হলো এই, অবশ্যই আমরা যেভাবেই হোক আমরা সেই প্রমোটটা করি। আর আপনি যেই অঙ্গনের থেকে কথাটা বলেছেন ওই অঙ্গন থেকে সাধারণত ফটো সাংবাদিকরা আসে না। হ্যাঁ, ফটো সাংবাদিকরা যারা আছে ইয়াং, তাদেরকে আপনারা খুব কম চেনেন, যারা আমাদের সঙ্গে প্রেস ক্লাবে ঘুরে, বিভিন্ন অনুষ্ঠানে ঘুরে, বিভিন্ন ইভেন্টে ঘুরে, তাদেরকে কিন্তু আবার আপনারা খুব কম চেনেন। সুতরাং আপনারা তখন মনে হয় যে আপনাদের আশেপাশে যারা আছে তারা বোধহয় চাকরি পাচ্ছে না, এরকমটা না। তারা হয়তো পাচ্ছে না, কিন্তু অন্য কেউ পাচ্ছে। অঞ্চল ভাই কি কিছু বলবেন এই বিষয়ে? না, আমি কাজল ভাইকে বলি যে আসলে ফটো সাংবাদিকতা তো একটা দম ধরে থাকার ব্যাপার আছে। হ্যাঁ, যে অনেকেই মনে করে যে যে সংবাদপত্রে যারা কাজ করে এরা ট্যালেন্টেড না, এরকম একটা ধারণা কিন্তু আছে। কিন্তু ব্যাপারটা হচ্ছে কি যে সংবাদপত্রে যারা ফটো জার্নালিস্ট যারা, তাদের কিন্তু একটা ব্যাপার আছে যে তাদের চাকরিটা একদিকে 9টা 5টা না, যখন যেখানে সংবাদ সেখানে চলে যাওয়া, দম ধরে থাকা এবং সময় মতো ছবিটা মানে পৌঁছাতে পারা, তুলতে পারা, সময়ের আগে আগে যাওয়া, পালসিটটা করতে পারা। হ্যাঁ, সেইটা একটা ব্যাপার। তো আহ, কেউ যদি মনে করে যে আমি এই কাজের জন্য মানে ফিট, এবং সে যদি এটা মানে আমাদেরকে বুঝাতে পারে, নিশ্চয়ই তাদের জন্য আসলে যে জায়গা কিন্তু আছে। কিন্তু আহ, মানে অনেকে হয়তো খুব ভালো ছবি তোলেন, কিন্তু সময়ের ব্যাপারে হয়তো তার হয়তো একটা নেগলিজেন্সি আছে, বা অনেকে খুব ভালো ছবি তোলেন কিন্তু একটা ঘটনা শোনার সঙ্গে সঙ্গে যে তাগিদ অনুভব করা যে এক্ষুনি দৌড় দিতে হবে, আমি যদি 1 সেকেন্ড মিস করি তাহলে হয়তো আমি ঘটনাটা পাবো না, এই যে যে তাড়না, মানে ফটো জার্নালিস্টের কিন্তু এক ধরনের তাড়না থাকতে হয়। এবং কারোর মধ্যে যদি সেই তাড়না, সেই প্যাশন থাকে, নিশ্চয়ই স্বাগত। হ্যাঁ, কিন্তু ভালো ছবি তুললেই কিন্তু হবে না। যে রাইট। ভালো ছবি তুললো কিন্তু সে হয়তো চিন্তা করে আমি ঘটনা গিয়ে তো পাবোই, আর আমি তো ভালো ফটোগ্রাফার, আমি 5 মিনিট পরে গেলেও ভালো ছবিটা তুলতে আর পারবো। আর ব্যাপারটা তা আর না। আর আর ডিসাইসিভ মোমেন্টটা আর কখন থাকে তা তো আসলে আমরা জানি না। হ্যাঁ, তো ওইটাই আগে বললাম আমি ভাগে আপনার যদি সাথে। যাওয়া যায় না সুদীপ্ত, রাইট, তখন তখন হয় কি যে আমি কোনো জিনিস মিস করি না এবং আমি খুব কনফিডেন্ট থাকতে পারি যে, তো রাইট, সেই রাইট, রাইট। ব্যাপারগুলো আর কি। না আর না, না, সে আসলে প্রমোট করার কথা বলেছেন ইয়াংদেরকে। আমি তো ওইটাই বললাম যে যাদের আসলে প্রমোট করা অবশ্যই, হচ্ছে বা হয় অবশ্যই কারোর হয় মধ্যে যদি সেটা, আমরা দেখি। সেটার খবর আবার অনেকে আপনারা যারা শখের ফটোগ্রাফি করেন বেশিরভাগ ক্ষেত্রে, বা ফ্রিল্যান্স ফটোগ্রাফি করেন এবং ফটো সাংবাদিকতা করেন না, তারা আবার তাদেরকে চেনেন না, যাদের আসলে আমরা প্রমোট করি বা প্রমোট হচ্ছে যারা। না, আচ্ছা, আমরা অন্য এরকম আলোচনায় যদি যাই। কেউ থাকে তাহলে নিশ্চয়ই আপনারা জানাবেন। আমরা অবশ্যই তাদেরকে নিয়ে ভাববো। হ্যাঁ, যে কেউ রাইট। যদি ভালো ছবি তুলেন এবং সংবাদপত্রে কাজ করতে চান, এবং একটু পাগল, মানে পাগল রাইট, মানে রাইট, আপনারা রাইট। ওইভাবে নেগেটিভলি নিয়েন না। কেউ যদি মনে করেন যে না সংবাদপত্রের জন্য পাগল, মানে যে কোনো কিছু আসলে ফটোগ্রাফি করতে আসলেই তো এক ধরনের পাগলামি লাগে। রাইট। তো কেউ যদি থাকে আপনারা নিশ্চয়ই জানাবেন, আমরা অবশ্যই দেখবো। বাহ! অঞ্চল ভাই, আমাকে শেষ করতে হবে অনুষ্ঠান। আমি 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 আপনাকে লাস্ট প্রশ্নটা করতেই চাই। লাস্ট না, ঠিক আসলে লাস্টের আগেরটা। সেটা হলো যে হ্যাঁ, আপনি 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 ফটো সাংবাদিকতা পড়ান, আপনি বিভিন্ন ফটোগ্রাফিক প্রতিযোগিতার বিচারক হিসেবে কাজ করেন। সংক্ষেপে যদি বলেন, আপনি একটা ছবিতে কি খোঁজেন বেস্ট ছবি হিসেবে তাকে নির্বাচিত করতে? কিন্তু ওই কথার মধ্যে কিন্তু আমার আসছে, আমি হুম। বলেছি, তুমি বোধহয় মানে ওইভাবে নোট করতে পারোনি। মানে ধরো, আমি কিন্তু সবসময় সেই ছবিকেই বেশি প্রাধান্য দেই যেই ছবি অদেখা, যেই ছবিটা আগে দেখি নাই। হ্যাঁ, আপনি হ্যাঁ, বলেছেন নতুন ছবি। ধরো কেমন ছবিটা মানে নাড়া দিয়ে যাচ্ছে, যে এই তো অদেখা ছবি। হ্যাঁ, ধরো একটা দেখা ছবি বা এরকম একটা চেনা জানা কম্পোজিশনের ছবি যতই ভালো হয়, আমাকে কিন্তু নাড়া দেওয়া খুব কঠিন। কিন্তু ধরো একটা ছবি যে এর আগে আমি দেখি নাই, এর আগে আমি ভাবি নাই, এরকম একটা ভাবনা যদি কেউ আমার মধ্যে ট্রান্সফার করতে পারে না, আমি সেই ছবিটাকেই ভালো ছবি বলবো। এবং তারপরও ধরো একটা ছবি, তখনই সেই ছবিটাকে আমি ভালো বলি যে এই ছবিটা টেকনিক্যালি খুব সাউন্ড, দেখতে ভালো, মনটা ভালো হয়ে যায়। তারপরে ধরো কম্পোজিশনটা ভালো, লাইটিংটা ভালো। হ্যাঁ, গ্রামারটা আছে, বা সে, আমি আমি দেখি যে ওই ছবির ভিতরে আমি দেখি যে তার ভাবনা চিন্তাটা আছে কিনা, সে কোন ভাবনা থেকে ছবিটা তুলেছে। এবং সেটা যদি একটু আহ নতুন হয়, তাহলে কিন্তু সেই ছবিটা আমার কাছে বেশি গুরুত্ব পায়। এক একজন ধরো আলোকচিত্রী বা যারা জাজ করেন এক একভাবে দেখেন।
তো আমি আসলে সেই ছবিকেই বেশি প্রাধান্য দেই যেই ছবিটা অদেখা। এমনকি ধরো আমি যে ফটো এডিটর আমি, তো আমি কিন্তু বেশিরভাগ প্রতিদিনই কিন্তু ছবি জাজমেন্টই করি কিন্তু। ধরো আমাদের ইনহাউস ফটোগ্রাফাররা যা ছবিগুলো তুলছেন, আমাদের ঢাকার বাইরে থেকে যে ছবিগুলো আসছে, কিংবা আমরা যে ওয়ার এজেন্সির সাবস্ক্রাইবার সেই ছবিগুলো, বা লোকাল এজেন্সির যে সাবস্ক্রাইবার, তো প্রতিদিন কিন্তু আমি এই অসংখ্য ছবির মধ্য থেকে কিন্তু আমি ছবি বাছাই করি। তার মানে প্রত্যেকদিন কিন্তু আমি ওই জাজমেন্টের কাজটাই করছি সুদীপ্ত। তো সেই জায়গায় কিন্তু আমি এই ছবিটাকেই ছাপতে চাই, যেই ছবিটার এক ধরনের অন্তর্নিহিত বক্তব্য আছে, যেই ছবির সঙ্গে অডিয়েন্স এক ধরনের চাওয়া পাওয়া আছে, যে এই ছবি, কারণ অডিয়েন্সের তো এক ধরনের ক্ষুধা আছে, যে সেই ক্ষুধা এই ছবিটার থেকে সেই ক্ষুধাটাকে, মানে কি বলে, যে তার ক্ষুধা নিবারণ হয় এরকম। রাইট। আমি কি অথবা বুঝাতে আমার পেরেছি? হ্যাঁ হ্যাঁ, একদম একদম। আমি আমি আপনারটা আগেরটাও নোট করেছি, কিন্তু আমি এই যে দেখেন ডিটেল বেরিয়ে এবার। যাই হোক, হ্যাঁ, আপনার প্রশ্ন হলো যে, আরেকটা লাস্ট প্রশ্ন আমার, আমি শেষ করবো, আমার সময় অনেক বেশি নিয়ে ফেলেছি, যদিও আমাদের যান্ত্রিক গোলযোগ ছিল। সেটা হলো যে, আপনি জানেন যে বাংলাদেশের ফটো সাংবাদিকদের মানবিক অধিকার, মানে পেশাগত অধিকার সবচেয়ে বেশি সংকুচিত। আপনি নিজেও একটি সংগঠন বা একটি অ্যাসোসিয়েশনের সক্রিয় কর্মী। কেন আমাদের দেশে এরকমটা হয় যে আমরা আমাদের ফটো সাংবাদিকদের অধিকার আদায়ে, মানে আমরা খুব বেশি সফল হই না? এটা কারণ কি? সত্যি বলতে কি সুদীপ্ত, যে আমরা যারা মানে ফটোগ্রাফি চর্চা করি, ধরো ফটো সাংবাদিক বলো আর ফটোগ্রাফারদের বলো, তো আমরা কিন্তু, আমি ঠিক জানি না কেন, যে একজন ফটো সাংবাদিক যখন ভালো ছবি তোলে বা ফটোগ্রাফার যখন ভালো ছবি তোলে, আমরা না কেন যেন না, মানে ফেসবুকে যদি তার একটা ছবি দেখি, তাকে খুব, মানে একটা মূলক একটা বাক্য না লিখতে কেন যেন আমাদের কলিজাটা কাঁপে। এবং তুমি দেখবা যে লাইক দিতেও কেন যেন আমাদের একটা ইয়া হয়। হ্যাঁ, যে আমরা যখন একটা ভালো কেউ একটা ফেসবুক স্ট্যাটাস লিখে সেখানে হয়তো লাইক দেই, কমেন্ট করি, ইয়ে করি, কিন্তু ধরো তোমার একটা ভালো ছবি দেখলে, বা অন্য একজন ভালো ফটোগ্রাফারের ভালো ছবি দেখলে, কেন যেন লাইক দিই না, লাভ রিয়েক্ট দিই না, কিংবা কেয়ারটা করি না, কিংবা কমেন্ট করি না, কোথায় যেন আমাদের একটা টানা পড়ে না আছে। তো যার ফলে হয় কি, যে ফটোগ্রাফাররা এক সময় বলে যে আমরা তো ক্যামেরার পেছনের মানুষ, আমরা পেছনে থাকি, আমরা কথা বলি না বা কথা বলতে পারি না। কিন্তু আমাদেরকে কিন্তু কথা বলতে হবে বেশি সুদীপ্ত। কারণটা হচ্ছে কি, যে যতক্ষণ পর্যন্ত তুমি কথা বলতে না পারবা, ততক্ষণ পর্যন্ত তুমি কি চাও, তোমার কি অধিকার, সেটা কিন্তু মানুষ বুঝবে না। এবং ধরো যে আমরা কিন্তু অনেক কষ্ট করে কথা বলা শিখেছি, আমাদের বাবা মা অনেক চেষ্টা করে, প্রত্যেকটা শিশুকে কিন্তু কত কষ্ট করে কথা বলা শিখায়। এবং ধরো এই কথার জন্য একমাত্র আমরা বাঙালিরাই ধরো রক্ত দিয়েছি। কিন্তু অদ্ভুত একটা ব্যাপার, কেন যেন আমরা কথা বলতে চাই না, আমরা সোচ্চার না। হ্যাঁ, ধরো কেউ যখন বিপদে পড়ে আমরা না চুপসে যাই, কেন যাই জানি না। খুব সত্যি বলতে, যেটা ধরো ফটো সাংবাদিক কাজল ভাই, উনি কথা বলেন, নানা কথা বলেন, ফেসবুকে লিখেন। আমি অনেক সময় কাজল ভাইকে বলি যে আপনি এত কথা বলেন, একটু কম করে বলেন। তো বলে তোমরা তো সংবাদপত্রে কাজ করো, তোমাদের একজনের খুঁটা আছে, আমার কোনো খুঁটা নাই, আমি লিখি আমার মতো। হয়তো তার লেখা খারাপ বা তার লেখা যায় না, তো সে কারণে ধরো তার লেখা কারো পছন্দ হয় না, সেটা হইতেই পারে। আমার লেখা তোমার লেখা সবার পছন্দ হবে, সবার লেখা সবার পছন্দ হবে, তা না। কিন্তু আমরা দেখলাম যে এইটা লেখার কারণে সে নাই, একটা মানুষ নাই। ব্যাপারটা হচ্ছে যে সে লিখবে, সে আসামি, সে অ্যারেস্ট হবে, কিন্তু সে নাই হয়ে গেল। কিন্তু সে নাই, কিন্তু আমরা ধরো ফটোগ্রাফাররা কি খুব বেশি রোল প্লে করতে পেরেছি, আমরা দাঁড়াতে পেরেছি? আমরা দাঁড়ানোর সময় কিন্তু আমরা চিন্তা করি যে দাঁড়াবো কি দাঁড়াবো না, মানে এই যে দোটানা। তো যার ফলে হয়েছে কি, যে যে আজকে যদি আমি তোমার বিপদে না দাঁড়াই, তুমি আমার বিপদে না দাঁড়াও, অন্য একজন আলোকচিত্রীর বিপদে না দাঁড়াই, তাইলে কিন্তু আমরা সবাই কিন্তু
মানে এই যে এখন কোয়ারেন্টাইন একটা শব্দ আসছে না, আমরা সবাই কিন্তু আসলে কোয়ারেন্টাইনেই চলে গেলাম। হুম, তো সেই কারণে না কথা বলতে হবে। এবং সংগঠনগুলো, ধরো আমি নিজেও একটা সংগঠনের সঙ্গে আছি, সংগঠন নানা অধিকার নিয়ে কথা বলে কিছু কাজ হয়তো হয়, কিন্তু আমার মনে হয় যে যে অনেক কাজ হয়, পিকনিক হয়, ধরো বা ফটোগ্রাফির এক ধরনের প্রশিক্ষণের ব্যবস্থাও হয়, কিন্তু আমরা যখন বা ধরো কেউ মারা গেলে 5,000 10,000 টাকা দিয়ে সেটাও হয়তো আমরা হেল্প করি, কিন্তু এই মানবাধিকারের জায়গায় যখন আসি তখন কেন যেন আমাদের মধ্যে একটা টানাপোড়েন তৈরি হয়ে যায় এরকম। এমনকি আমরা তখন একটা পেজ, মানে আমরা তো ধরো মানববন্ধনে দাঁড়াই না, একটা মিছিল করি না। এতক্ষণ ছিলেন এবং আমাদের সঙ্গ দিয়ে যাচ্ছেন নিয়মিত, তাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের অনুষ্ঠান এখানেই শেষ করছি এবং ক্ষমা চেয়ে নিচ্ছি যদি কারো কমেন্ট আমরা এখানে উপস্থাপন করতে না পেরে থাকি, এবং আমরা যে যান্ত্রিক গোলযোগের কারণে একটু সংকট তৈরি হয়েছিল সেই জন্য আমরা দুঃখ প্রকাশ করছি। অনেক ধন্যবাদ অঞ্চল ভাই। আরেকদিন কোনো একদিন আপনার সাথে আবার আলোচনা করব। হ্যাঁ, আমি একটু বলে নেই সুদীপ্ত, আমাকে একটু সুযোগ দাও। সেটা হচ্ছে যে এই আসলে যন্ত্র বড় যন্ত্রণা দেয়, এবং আমি আজকে ঢাকায় নেই, ঢাকায় থেকে 30 কিলোমিটার দূরে আমার গ্রামের বাড়িতে আছি। সেই কারণে আমি অনেক সময় অনেক কথা শুনতে পাইনি, বা আমি অনেক কথা উত্তর দিতে পারি নাই, বা আহ, আমার কথায় আমি অনেক কথা খোলামেলা ভাবে বলেছি। আমার কথায় যদি কারো মন খারাপ হয়ে থাকে, বা আমি যদি কাউকে আঘাত হয়ে যায় আমার কথাগুলো, তাহলে নিশ্চয়ই একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে আপনারা দেখবেন। এই কামনা করি। আপনাদের সবাইকে ধন্যবাদ, আপনারা যারা ছিলেন তাদের সবার জন্য শুভকামনা। আপনারা ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন।